হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা, এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। ও যখন ইন্টারমিডিয়েট পড়ে তখন আমার সঙ্গে বিয়ে হয়েছে। ওকে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি, অনার্স পাশ করেছি, মাস্টার্স পাশ করেছি, ওকে চাকরি দিয়েছি, সব কিছু করেছি, কিন্তু ওর মধ্যে অহংকারটা বেশি। আপনার স্ত্রীর কথা বলছেন? অনেক অহংকারটা খুব বেশি এবং কৃতজ্ঞতাবোধ মোটেই নেই। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু আমার জানা মতে মনে পড়ে না আমার। আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানির ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। ইসমাত তোহা পুরস্কার ঘোষণা করলো। কেউ যদি কোনোভাবে প্রমাণ দিতে পারে ইসমাত তোহা নেশা করেছে, পুরস্কার আমি চ্যালেঞ্জ দিলাম। রেডিও বাংলাদেশ খুলনা, আমাদের প্রথম অধিবেশন শুরু হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 223.88 মিটারে 1340 কিলোহার্জে। অনুষ্ঠান ঘোষণায় আমি সৈয়দ ইসমাত তোহা আর আমার সাথে আবু ইউনুস। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে। বিয়েটাও খুব তড়িঘড়ি হয়েছে, আমি যদি ভুল না বলে থাকি। আপনাদের ফ্যামিলি থেকে গেছে এবং ওই রাতে বিয়ে করে নিয়ে চলে এসছেন। আপনি এতক্ষণ পেলেন কোথায়? এই তো আমি তো অবাক। কথার চেয়ে দ্রুত কার্যকরী কোনো ঔষধ যেমন নেই, একই সাথে কথার চেয়ে ভয়ঙ্কর কোনো অস্ত্র নেই। তথাপি এই কথা দিয়ে শিল্প নির্মাণ করা যায়, এই কথা দিয়ে যুদ্ধ সংগঠিত করা যায়। এই কথার কারণে মানুষ ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়। কিন্তু আজকে আমাদের এই পডকাস্টে যিনি স্টুডিও আলোকিত করেছেন, তিনি কথারই জাদুকর। এই কথাকে শিল্প উত্তীর্ণ করেছেন, শুধু তাই না, সেটি দিয়ে জীবনযাপন, ধ্যান, জ্ঞান এবং সেই কথা দিয়েই তিনি আলো ছড়ান। নন্দিত বাচিক শিল্পী, আমাদের সকলের প্রিয় মানুষ, যারা গণমাধ্যমে কাজ করি, বাচিক অঙ্গনে কাজ করি, তাদের সকলের কাছে তিনি তোহা ভাই নামে পরিচিত, সৈয়দ ইসমাত তোহা। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে খুব উত্তেজিত। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, যেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে কিন্তু একটা প্রচার বিমুখ মানুষ, তো আমি প্রচারটা পছন্দ করতাম না। দীর্ঘ বহু বছর ধরে তো কাজ করছি, তো হঠাৎ করে বেশি মানুষে আমাকে সামনে নিয়ে এসেছে, যে কারণে আমাকে এখন আসতে হয়েছে। আর কদিন বা কাজ করবো, 55টা বছর তো পার করলাম। একেবারে আপনি শুরুতে একটা শব্দ বলেছেন, আমি বেশ উত্তেজিত। কিন্তু প্রচুর বৃষ্টি ভিজে যেটা বলে চিপচিপে ভেজা, সেই ভিজে কিন্তু স্টুডিওতে ঢুকেছেন, কিন্তু আপনার মধ্যে কোনো ক্লান্তি নেই। এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো শুরুতে যদি বলে আপনার বয়স, আমি ভুল না করে থাকলে 75 চলমান। হ্যাঁ, 75, মানে 74 প্লাস। হ্যাঁ, 75 বছর বয়সের একজন মানুষ বৃষ্টি ভিজে স্টুডিওতে বসে নিরিবিলি এখন হাস্যোজ্জ্বল কাজ করে যাচ্ছে। কথা দিয়ে ফেলেছি যে আমি আবার কথার বরখারাপ করা পছন্দ করি না। এটা আমার একটা গুণ বলে না, যাই বলে না। আমি যেটা ওয়াদা করি সে আমি করি, এটা আমার। দর্শকদের জন্য একটা কথা এখানে একটু উল্লেখ করতে চাই যে ইসমাত তোহা, ওনাকে নামে হয়তো আপনারা সকলেই নাও চিনতে পারেন ইসমাত তোহাকে, কিন্তু তার ভয়েস আপনি কোনো না কোনোভাবে শুনেছেন, শুনতে বাধ্য হয়েছেন, কারণ এত ভয়েস প্রচার হয়েছে, আপনি না শুনে কোনো উপায় ছিল না। কিন্তু তো আজকে আমরা ইসমাত তোহার শুধু কণ্ঠই শুনবো তা না, কণ্ঠ শুনবো এবং তার সাথে আড্ডা দেব। ব্যক্তি ইসমাত তোহাকে আমরা একটু বিস্তারিত জানতে চাই, তার অভ্যাস, দর্শন, জীবনযাপন ইত্যাদি সম্পর্কে জানতে চাই। প্রথমেই আপনার জন্ম এবং বেড়ে ওঠা জানব। আমার জন্ম খুলনা শহরে আমার জন্ম। এটা হচ্ছে আপনার 20 জুলাই 1951। আচ্ছা। আর খুলনাতে আমার বাবা ছিলেন খুব নামকরা ডাক্তার। উনি ছিলেন আমার ডাক্তারি পেশায় থাকা অবস্থায় উনি খুব ধার্মিক মানুষ ছিলেন। কোরআন, বাইবেল, বেদ তার মুখস্থ ছিল। উনি গবেষণা করতেন, উনি লেখালেখি করতেন, উনি রাজনীতি করতেন, উনি ধর্ম প্রচার করতেন। কিন্তু আমরা খুব কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি, তো আব্বা হয়তো এই মিডিয়াটাকে খুব একটা পছন্দ করতেন না। কিন্তু আমার ছোটবেলা থেকে এটার প্রতি আগ্রহটা, পিছনের যে ইতিহাসটা, সেটা তারা আপনাকে শুনতে হবে। পিছনে আসার একটা কারণ ছিল। খুলনা শহরে
তখন হাতে গোনা কিছু বাড়িতে রেডিও ছিল। তখন আমরা যেমন এখন রেডিও খুললে এমনি শুনতে পাই, তখন ওই রকম সিস্টেম ছিল না। আপনি হয়তো সকাল 7টার খবর শুনবেন, আপনাকে 7টা বাজার অন্তত 3-4 মিনিট আগে রেডিও খুলতে হবে। বড় রেডিও, তার মধ্যে কতগুলো বাল্ব জ্বলতো, সেই বাল্বটা সম্পূর্ণ জ্বলার পরে তখন কথাটা ভেসে আসতো। তো ওইখান থেকে আমি তখন খুব ছোট, আমি রেডিও সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমাদের খুলনা শহরে 3তলা বাড়ির দোতলায় ছিল রেডিও, এবং একটা বড় উঁচু টেবিলের উপরে। আব্বা শুনতেন কোরআন তেলাওয়াত শুনতেন সকালবেলায়, তরজমা শুনতেন, কোরআনে হাকিম মোহাম্মদের জিন্দিগি হতো সেটা শুনতেন, তারপরে আকাশবাণীর খবর শুনতেন। এরপরে আব্বার আর কোনো ইয়ে নেই। নিচে আমাদের আব্বার ল্যাবরেটরি রুম, তারপরে পেশেন্ট রুম, এগুলো ছিল। আব্বার ডাক্তারের কাজে ব্যস্ত থাকতেন। তো আমি ওই ছোটো অবস্থায় আমার মাকে বলছিলাম যে আম্মা এরা কারা কথা বলে এর মধ্যে। আমার মা আমাকে বলছিল যে আমার ছোটো ছোটো মানুষ থাকে, তুই এখন বড় হয়ে গেছো, বাক্সের মধ্যে ছোট ছোট মানুষ থাকে। তা আমার ওই মানুষগুলো দেখার খুব শখ ছিল। আচ্ছা, তা আমার এই কানের মধ্যে কথা ঢোকার পরে আমি, আম্মা আব্বা খুব ব্যস্ত কাজে সারাদিন, উপর দোতলায় কেউ থাকে না, মানে রাতে শোয়ার সময় সব উপরে চলে যায়, দিনের বেলাটা ফাঁকা থাকে। দিনের বেলা তখন আব্বার ল্যাবরেটরি, আম্মার রান্নাঘর, ড্রয়িং রুম এগুলো থাকে। আমি চুরি করে করে উপরে উঠে ওই হার্ডবোর্ড পিছনে ওটা খুলে রেডিওর মধ্যে মানুষ দেখতে গেছি। দেখি যে মানুষ তো দেখেই নেই, বরং আর ওখানে প্লাগ লাগানো ছিল, তো কারেন্টটাকে রেডিও শুধু পড়ে গেছে। দোতলা থেকে একটা জিনিস পড়ে গেলে মানুষ কিন্তু নিজে থেকে টের পায়। আচ্ছা, যে কি উপরে কি ঘটনা ঘটে গেল, দেখে আসি। আব্বা উপরে দৌড়ে গেছে, তুই এখানে কী করছিস? বলে আমি রেডিওতে মানুষ খুঁজছি। মানে তো কারণ আম্মা বলে যে আমরা ছোটো ছোটো মানুষ আছে, কারণ আম্মাকে ডাকবার আম্মাও চলে এসছে সাথে সাথে। না, ও বারবার খুব বিরক্ত করে, এই জন্যে বলছে। তাকে তো মিথ্যে কথা বলার তো কোনো দরকার ছিল না। আব্বা একটু রাগারাগি করছেন, ও কিছু বুঝবে, এর কিছু বোঝে, তা তুমি বুঝাও। বলে এখন সে বয়সেই তো হয়তো বুঝবে। তখন থেকে আমার মাথার মধ্যে একটা মানুষ নেই, অথচ কথা বলে কারা, ওই যে একটা মাথার মধ্যে ঢুকে গেল। আমি কিন্তু তখন থেকে চিন্তা করতে, এরপর যখন লেখাপড়া শুরু করলাম, ক্লাস 5-6 পড়লাম, তখন মার্কনের এটা পড়লাম। পড়ার পরে চিন্তা আসলে তো তা এখানে তো মানুষ থাকে না। ব্রডকাস্টিং হাউস থেকে ট্রান্সমিটার আসে, সেই ট্রান্সমিটার থেকে আমরা শুনি, উইদিন এ সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা শুনতে পাই। আমার তখন থেকে আমার আগ্রহ ও নেশা চেপে গেল। তা আব্বা খবর শুনতেন, বিশেষ করে তখন রেডিও পাকিস্তান, তখন ও পাকিস্তানের খবর শুনতেন, আকাশবাণীর খবর শুনতেন। তো ওখানে আকাশবাণীতে তখন 3 জন খুব প্রসিদ্ধ নিউজ কাস্টার, ওনারা নিউজ পড়তেন। তার মধ্যে ছিলেন বিজন বোস, নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ওনারা পড়তেন আর কি। আমাকে আকৃষ্ট করতো বিজন বোসের খবর। আচ্ছা, বিজন বোসের গলা এবং তার পড়ার স্টাইল অসম্ভব সুন্দর লাগতো আমার কাছে। তারে আমি চোখে দেখিনি, তার অনেক কণ্ঠ শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প রপ্ত করেছি। এই রপ্ত করার প্রেক্ষিতে এই রপ্ত করতে করতেই আজকে এই পর্যন্ত। বিজন বোস কেমন পড়তো আপনার গলায়? কি একটু সাজেশন শুনতে পারি? পড়তেন আমার সেই কানে, আমার এখনো সেই শব্দটা ভাসে। আমি শুনে প্রথম শুরুটা কীভাবে করতেন। আকাশবাণী, খবর পড়ছি বিজন বোস। দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, শ্রী নেহেরু বলেছেন, ঠিক এই টাইপের শুতে হতো আর কি। আমাকে আমার ওইটা সত্যি কথা বলতে কি, তার মানে আপনি শেখার বা বলার একটা আদর্শের জায়গায় ওটাকে সাজেশন হিসেবে নিলেন যে বিজন বোসের গলাটা আমার ভালো লাগে, ওই রকম হতে হবে, আমি ওই রকম হতে চাই। আমার তখন আগ্রহ কি যে ওনারা কথা বলেন, সবাই শোনে, আমি ওরকমভাবে কথা বলবো, সবাই শুনবে। বেশ, এই নেশাটা ঢুকলো। কিন্তু তার আগে জেনে আসতে চাই আপনার প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল কোথায়? খুলনায়। প্রথমে আমার বাবা তো একটু অন্য টাইপের মানুষ ছিলেন। তারপরেও প্রথমে একটা ইংলিশ স্কুলে পড়লাম, কেজি 1 কেজি 2 থেকে পড়ার পরে। এরপরে ভিক্টোরিয়া ইনফ্যান্ট্রি স্কুল ছিল আমাদের ওখানে স্কুলে ভর্তি হলাম। ওইখান থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ার পর চলে গেলাম জেলা স্কুলে, আমার বাসার কাছেই সব। জেলা স্কুলের থেকে আমি এসএসসি পাস করলাম। এরপরে বিএল কলেজে, ওখানে আমি পড়াশোনা করলাম। ওইখান থেকেই
অনার্স মাস্টার করেছি রাজশাহী থেকে, এইভাবেই লেখাপড়া চলেছে। হ্যাঁ, কিন্তু কর্মজীবনটা শুরু করেছিলেন খুলনাতেই আমার জানা মতো। হ্যাঁ, খুলনাতে মানে কি তখন 69-এ রেডিও বাংলাদেশ খুলে, তখন তো রেডিও পাকিস্তান খুলনা, 69 মানে রেডিও পাকিস্তান। রেডিও পাকিস্তান রেডিও শুরু হলো, কিন্তু রেডিওতে কোনো আঞ্চলিক অনুষ্ঠান হতো না, ন্যাশনালটাই রিলে করতো না, এরা সব ঢাকার অনুষ্ঠান রিলে করতো, কিন্তু খুব দুইটা ট্রান্সমিশন হতো। একটা হচ্ছে সকাল 6:30 থেকে বেলা 10টা পর্যন্ত, সেকেন্ড ট্রান্সমিশনে কোনো ডিউটি হতো না, কোনো ট্রান্সমিশন ডিউটি থাকতো না। থার্ড ট্রান্সমিশন হতো বিকেল 4:30 থেকে রাত্রে 11:30 পর্যন্ত। আচ্ছা, তো দুইটা ট্রান্সমিশনে ডিউটি করতাম আমরা, একটা যে কোনো একটা করতাম। কোনো কোনো সময় তো সবচেয়ে আরেকটা কথা বলে রাখি, আমরা যখন খুলনা রেডিওতে কাজ করি তখন কিন্তু খুলনা রেডিও ব্রডকাস্টিং হাউস হয় নাই, আমরা ট্রান্সমিটারে গিয়ে ডিউটি করতাম। ট্রান্সমিটারটা সাধারণত শহর থেকে একটু দূরে থাকে, সব জায়গায় যায়, যেমন ঢাকারটা হচ্ছে সাভারে থাকে, ঢাকার বাইরে। তা এরকম দূরে থাকে। তা আমাদের আমি তো যখন চর্চা শুরু করি, চর্চা করতে করতে আমি আমাকে নিজেকে এমনভাবে তৈরি করেছি, সত্যি কথা বলতে আমার কিন্তু কোনো ওস্তাদ ছিল না। ওই যে অদেখা একজন, হ্যাঁ অদেখা একজন আমার অনুপ্রেরণা হিসেবে ছিলেন বিজন বোস। এই ছাড়া কিন্তু আমার কোনো, কিন্তু নেশাটা ছিল আমার, ওইভাবেই আমি তৈরি করেছি। 69-এ রেডিওতে কাজ শুরু করলেন? 69 রেডিও চালু হয়েছে 69-এ। আপনি কত সাল থেকে? আমি 71 লাস্টের দিকে। 71-এর লাস্ট মানে স্বাধীনতার পরপরই? তখন কি আপনি স্টুডেন্ট নাকি কর্মজীবী? না, তখন আমি পড়াশোনা করি। তখন আমি কোন পর্যায়ে? তখন আমি অনার্স পড়ি। অনার্স পড়েন? বাহ, মানে অনার্স পড়া অবস্থায় আপনি। এবং আমি পরীক্ষা দেওয়ার সময় অডিশন, আমি চিন্তা করলাম কি যে এখানে যদি কোনো সময় অ্যানাউন্সার নেয় বা নিউজ রিডার নেয়, যেহেতু আমি নিউজের উপর পারদর্শী হয়ে গেছিলাম তখন, বিজন বসে শুনতে শুধু ওইটা না, দেবদুল বন্দ্যোপাধ্যায়ের নিউজ, তারপরে এই যে কাফি খান নিউজ পড়তেন ওদিকে, তারপরে আর যারা পড়তেন সরকার কবির পড়তেন যারা পাকিস্তানে, মঈন পিয়ামিন ছিলেন, এরকম অনেকেই, তো ওনাদের শুনতাম। কিন্তু একটা জিনিস কি, আপনি একটা জিনিস শিখতে গেলে, আপনি একজন শিল্পী হতে গেলে আপনি কাউকে ফলো করবেন অবশ্যই। সরাসরি ন্যূনতম একটা প্যারামিটার হিসাব করতে হবে যে আমার এইটা টার্গেট। হ্যাঁ, কিন্তু একটা মানুষকে না দেখে তাকে ওস্তাদ মেনে তার মতো অনুকরণ করে এই পর্যন্ত পৌঁছানো কিন্তু খুব কঠিন ব্যাপার, নিঃসন্দেহে। তারপর আমি করে গেছি, এবং আমি নিজেকে এমনভাবে নিজেকে আমি প্রস্তুত করেছি যে কোনোদিন যদি খুলনা ভেতরে কাউকে প্রথম নেওয়া হয় তা আমি যাব। এবং অডিশন যখন হলো, যখন ওনারা আমাদের লোকাল অনুষ্ঠান চালু হবে খুব শিগগিরই, এখন একবার রেডিও থেকে ঘোষণা করলো যেরকম। আপনি অডিশনে পাশ করেছেন মানে স্বাধীনতার আগে না পরে? স্বাধীনতার পরই। এটা তো আপনার পাশ করার কথা। আমি অডিশনের জন্য চিঠি পাঠালাম, আমার কিন্তু কোনো লবিং ছিল না। আমি আজ পর্যন্ত যতগুলো কাজ করেছি, সরকারি বেসরকারি বা যত কাজ করেছি, আমি কোনো লবিংয়ে করিনি। ইসমাত তোহার লবিং কেন লাগবে? না, তার কণ্ঠটি তো সেটা তো আমি তৈরি করেছি ওইরকমভাবে একেবারেই। কিন্তু অনেকে বলে কি যে এই সরকারি কাজে অমুক জায়গায় প্রধানমন্ত্রীর কাজে উপস্থাপনায় বা রাষ্ট্রপতি শিল্পী যে যখন ডাকবে তার কাজ করবে, এটা শিল্পীর কাজ। হ্যাঁ, সেটা কোনো দল থাকার কথা না, শিল্পীদের কোনো দল থাকা উচিত না। এবং শুধু তাই না, আমরা যারা শিল্পী হয়তো জানিও না কি কাজ। ফোনে কথা বললে একটা ভয়েস লাগবে, সন্ধ্যায় ফাঁকা আছেন কিনা, এইটুকুই কথা, কয় টাকা দিবেন, কাহিনী শেষ। এবার আমার স্টুডিওতে গেলাম, গিয়ে দেখলাম যে অমুকের কাজ বা তার জীবনী। এটা আমাদের দায়িত্ব তো না, আমাদের কাজটা হচ্ছে পেশাদারিত্বের সাথে ওই কাজটি ডকুমেন্টারি, মানে ডকুমেন্টারি ভয়েসটা, এটা আমার পেশাদারিত্ব। আর ঠিকঠাক মতো আমার টাকাটা বুঝে নেওয়ার একটা পেশাদারিত্ব। না, প্রথমে থাকে এই জিনিসটা নেশায়, একেবারেই প্রথমে নেশায় থাকে। কেউ যদি মনে করে এটাকে পেশা হিসেবে নেবে, সে নিতে পারে। এই জিনিসটাকে পেশা হিসেবে কিন্তু প্রথমে কেউ নিত না, নেইনি। আমার মনে হয় এইটাকে নেশা থেকে পেশায় নিয়েছি আমি প্রথম। আমি চাকরি করতাম। মাঝহার ভাই, নাজমুল ভাই, ওনারা কি আপনার জুনিয়র? আমার সিনিয়র। ওনারাও তো পেশাদার ছিলেন ওই সময় থেকে নাকি পরে? ওনারাও রেডিওতে চাকরি করতেন। নাজমুল ভাই রেডিওতে কাজ করতেন কিনা আমি জানি না, তবে ইয়ে ছিলেন, মাঝহার ভাই রেডিওতে চাকরি করতেন, উনি তো স্টাফ ছিলেন। আর নাজমুল ভাই হচ্ছে বাণিজ্যিকের প্রচুর। দুজনেই। নাজমুল ভাইয়ের কাছ থেকে শিখেছেন হচ্ছে মাঝহার ভাই, তারপরে মাঝহার ভাই চালু করেছেন। কিন্তু পরবর্তীতে মাঝহার ভাই এত পরিমাণে ব্যাপকভাবে উনি কাজ করা শুরু করলেন, কিন্তু ওনার একটা ইয়ে ছিল কি, সুবিধা অসুবিধা বলতে পারবো না, তবে উনি ফিল্মের বিজ্ঞাপনগুলো ছাড়া
আমি ওনার ওইটা হচ্ছে অদ্বিতীয় মার্কেট। হ্যাঁ, মার্কেটে অদ্বিতীয়, এটা মানতেই হবে, এটা মানতেই হবে। তো একেবারে যে আমি করিনি এটা তা না, আমিও করেছি। উনি শুধু ওইটাই করতেন, কিন্তু আমি রেডিও নারী নক্ষত্র যেখানে ভয়েসের যত কাজ আমি করেছি, সব ধরনের ডকুমেন্টারি, হ্যাঁ, বাণিজ্যিক, হ্যাঁ, ফিল্ম, হ্যাঁ, বিজ্ঞাপন, মাইকিং, আবৃত্তি, হেন কোনো কাজ নেই যে নাটক, সব ধরনের কাজ করেছি রেডিওতে। যা নিউজ পড়া, নিউজ পড়া, ও সেটা। তো যখন আমি রেডিওতে খুলনা বেতারে যখন আমি সুযোগ পেলাম, আচ্ছা, সুযোগটার কথা বলি, আমার যখন অডিশন হলো তখন আমার আগে আরও 2-3 দিনের অডিশন চললো। আমি 3rd ডেতে অডিশন দিলাম। ওই দিন অডিশন বোর্ডে যখন ঢুকলাম, আমাকে বলেন কি যে তুমি স্টুডিওর মধ্যে ঢুকে তোমার নাম ঠিকানা বলবা, তারপর তুমি পড়া শুরু করবে, যখন অনের বাতি জ্বলবে পড়বা, বাতি নিয়ে যাবে আর পড়বা, চুপ করে থাকবে একদম। তা আমি প্রথমে যখন শুরু করলাম ওখানে গিয়ে সামান্য একটু কিছু বলার পরে, তখন তো বাংলাদেশ বেতার বলতো না, রেডিও বাংলাদেশ, মানে প্রথম কিন্তু রেডিও বাংলাদেশ ছিল, পরবর্তী এটা বাংলাদেশ বেতার হলো আর কি। রেডিও বাংলাদেশ খুলনা দিয়ে শুরু হলো। তা আমি যখন প্রথম ওপেনিংটা দিলাম, দেওয়ার পরে আমাকে বলতে ভিতরে ডেকে নিয়ে আসছে আমার কাছে। আমি কী ভুল করলাম? তো না তুমি কি আর কোথাও কাজ করেছো নাকি? না তো, তুই এত করে পারফেক্ট যেরকম হওয়া দরকার, একদম আমার যেটা চাচ্ছি এই জিনিসটা তোমার কাছে পেয়েছি। এই গত 2 দিন ধরে আমরা অডিশন নিয়েছি, আমরা এরকম পাইনি। যাক, অডিশন বোর্ডেই সরাসরি পাস করে ফেললেন। সরাসরি আমাকে উনি বলেন যে তুমি কিন্তু পাস। তো মনে মনে খুব খুশি হলো, কিন্তু বাসা বলিনি কাউকে, কারণ আব্বা একটু কনজারভেটিভ ছিলেন। হ্যাঁ, তো ওনাকে বলিনি আমি। যথারীতি আপনি রেডিও শুরু করলেন, তার একটা সরকারি চাকরি করতেন শুরুতে, এটা কি রেডিও শুরুর পরে না আগে? রেডিওতে চাকরি করার পর আমি সরকারি চাকরি নিয়েছি। আচ্ছা, এর মধ্যে একটা কারণ আছে। আমাদের তখন খুলনা বেতারে একজন আঞ্চলিক পরিচালকের নাম এনাম চৌধুরী, খুবই নাম করা লোক। উনি একসময় অ্যানাউন্সার ছিলেন। হ্যাঁ, উনিও কিন্তু একসময় অ্যানাউন্সার ছিলেন। তো উনি এসেই বললেন কি যে এখানে কারা কারা ক্যাজুয়াল ডিউটি করে, কারা কারা স্টাফ, আগামী দিন মিটিং ডাকেন সবাইকে। আচ্ছা, আমি ছিলাম ওখানে কনসোলিডেটেড হিসেবে কাজ করতাম। পুরো মাসের মধ্যে 20 দিন 22 দিন আমি কাজ করতাম। এরকমভাবে 2জন কি 3জন করতেন, আর স্টাফ তো ছিলেন মাত্র 1জন কি 2জন স্টাফ ছিলেন, স্টাফ অ্যানাউন্সার। ওনারা আমাদের পথে ছেড়ে দিতেন। তো যাই হোক, তা ওনারা ডিউটি করেন। আমাকে বললেন কি যে হঠাৎ করে আমি পাস করলাম, আমি নিজেও জানি না পাস করে, ওনার মুখে বলেছেন, কিন্তু আমার কবে থেকে ডিউটি শুরু হবে কিন্তু বলেনি। চিঠি কিন্তু আমার বাসায় আমার আব্বার কাছে চলে গেছে যে ডিউটি। আব্বা আমার কাছে চিঠিটা দেয় নাই। আপনি যতই লুকান লাভ নাই, চিঠি বাবার হাতে, আব্বার কাছে চলে গেছে, কিন্তু আব্বা সেটা খোলেন নেই, না খুলে রেখে দিয়েছে। পরে ভোরবেলায় গাড়ি আসছে রাতে, মানে ভোরবেলায় ফার্স্ট ট্রান্সমিশন ডিউটিতে, মানে 6:30 ডিউটি শুরু হবে, তা 5:30টার সময় গাড়ি গেছে ভোরবেলা, অন্ধকার থাকতে থাকতে, শীতের রাত। আমার তখন নিচে একটা রুম বরাদ্দ হয়েছে আমার নামে, যেহেতু পড়াশোনা করি, তা তুই এখানে। তো আমার বাসাটা এক করে খুলনা যশোর ঢাকার মেন রোডের পাশে আমার বাসা। গাড়ি এসছে বাসায়, হর্ন দিলে আব্বা যেহেতু ডাক্তারি করেন, তো উপর থেকে বাড়া দিতে বলছে, কাকে চান আপনি? এখানে সৈয়দ ইসমাত তো নামে কেউ আছেন এখানে? হ্যাঁ, আমার ছেলে। তার কাছে কি? যার তো আজকে ডিউটি। কিসের ডিউটি? রেডিওতে। বলেন কি? আচ্ছা, আব্বু উপর থেকে নিচে আমাকে, হ্যাঁ ওঠ, বাইরে রেডিওতে গাড়ি এসে তো ডাকছে, কেন? তো গেলাম, তাতে করে ওখানে তখন আমাদের প্রেজেন্টেশন অর্গানাইজেশন ছিলেন মমতাজ সাহেব, উনি ছিলেন। তারপরে রাজশাহী থেকে একজন স্টাফ অ্যানাউন্সার ছিলেন, ওনার নাম আবু ইউনুস ভদ্রলোক, আর কেউ ছিল না। আর হয়তো স্টাফ 2-3 ছিল, টেকনিক্যাল হ্যান্ড কিছু ছিল, ব্যাস। এই গাড়ির মধ্যে মাইক্রোবাস, একটা প্রথমে তো রেডিওতে ওই রকম একটা মাইক্রোবাসে আমরা বহু বছর ডিউটি করেছি। শিগগির কাপড় পরে আসেন, আপনার ডিউটি। রেডিওতে তখন নিয়ম ছিল কি, যারা পাস করে তাদেরকে ভয়েস প্রথমে দিতে দেওয়া হয় না, কিন্তু যেহেতু তাকে পেমেন্ট করতে হবে বলে কিছু ভয়েস দিতে হতো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো। আমাদের আজকের অতিথি নন্দিত বাচিক শিল্পী, আমাদের সকলের প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তিত্ব সৈয়দ ইসমাত তোহা। ওদের তখন ডিউটি ছিল যে কি, এখন শুনবেন যন্ত্রসঙ্গীত শুনলেন, এর বেশি ভয় দিতে দেওয়া হতো না। কিন্তু আমি আমার যোগ্যতায়, উপরে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ওই দিন ডিউটিতে গিয়ে পিয়ানো সাহেব এবং আরডি সাহেব তখন ফোনে, ওকে দিয়ে আজকে ওপেনিং দেওয়া। বাবা,
আমি কিন্তু ওপেনে দিলাম রেডিও। প্রথম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেডিও বাংলাদেশ খুলনা। আমাদের প্রথম অধিবেশন শুরু হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 223.88 মিটারে 1340 কিলো হার্জে। অনুষ্ঠান ঘোষণায় আমি সৈয়দ ইসমাত তোহা আর আমার সাথে আবু ইউনুস। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে। এই শুরু আমাকে দিয়ে শুরু করলো। ব্যাস, আঞ্চলিক অনুষ্ঠান তখন হতো না, হয়তো খুব বেশি একটা দেশের গান বাজতো কিছু, তারপর আবার নিউজের সময় নিউজে চলে যেত, প্যাচিং করে দিত, ব্যাস তখন আমি নিউজ শুনতাম। এরকম সামান্য। তার মানে আপনার রাজকীয় শুরু আর কি। ইনশাল্লাহ আমি শুরুটাও আমাকে একবার ওই দিয়ে শুরু করছি। এবং খুলনা সবচেয়ে বড় ব্যাপার কি, খুলনা বেতারের 10 কিলোওয়াটে আমি প্রথম ভয়েস দিয়েছি, 100 কিলোওয়াটে আমি প্রথম ভয়েস দিয়েছি। এটা আমাকে দিয়ে শুরু হয়েছিল। বেশ, বিয়ে করেছেন কত সালে? বিয়ে করেছি কত সালে সে তখন বলে তো লাভ নেই। 1977 বিয়ে করেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা না বলেও পারি না, আজকে অকপটে বলতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে একটা কষ্ট থাকে। হয়তো আমার কষ্ট ছিল এটা, যে এতদিন পরেও আমি এখনো বলতে বাধ্য হই যে আসলে আমি সুখী না। কেন সেটা? না, আমি মানে কেন সুখী না? সুখী না মানে ও যখন ইন্টারমিডিয়েট পড়ে তখন আমার সঙ্গে বিয়ে হয়েছে। ওকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, অনার্স পাস করেছি, মাস্টার্স পাস করেছি, ওকে চাকরি দিয়েছি, সব কিছু করেছি। কিন্তু ওর মধ্যে অহংকারটা বেশি। আপনার স্ত্রীর কথা বলছেন? অনেক অহংকারটা খুব বেশি এবং কৃতজ্ঞতা বোধ মোটেই নেই। আমি একটা জিনিস দেখেছি, সত্যি কথা বলতে কি, আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু আমার জানা মতে মনে পড়ে না আমার। চেষ্টা করেছি, যেহেতু আমার বাবা আমাদেরকে যেগুলো শিখেছেন, বেয়াদবি করা, কাউকে গালি দেওয়া, এগুলো আমি কোনো সময় করতাম না, করিনি কখনো। তারপরেও এগুলো শিখেছি কার কাছ থেকে? এই সমস্তগুলো তো সহ্যের বাইরে চলে গেছে, যে কারণে ওই দিক দিয়ে আমি কিন্তু সুখী না। যদিও আমার 3টে সন্তান। মানে পারিবারিকভাবে আপনি সুখী নন, এটা না অন্যতম প্রধান কারণ আপনার স্ত্রী কৃতজ্ঞ না। এটা আমি আসলে সত্যি কথা বলতে অনেক চেষ্টা করেছি তাকে বোঝানো। আপনি শুনলে অবাক হবেন, কিন্তু আপনি তো এই স্ত্রীকে চিঠি লিখে লিখে প্রেম করে বিয়ে করেছেন, তখন কি বুঝতে পারেন? কে বললো আপনি চিঠি লিখে প্রেম করে? কে এই খবরটা জানালো কে? হ্যাঁ, আমি শুনেছি। এবং আপনার স্ত্রীর বান্ধবীর কাছে চিঠি দিতেন, তাই নাকি? এই খবর আমি জেনেছি। এবং আপনার স্ত্রী চিঠি কাউকে দিতে গেলে বান্ধবী দিয়ে দিতে হয়, এবং সেই ধারণা আপনার স্ত্রী যখন প্রেমিকা, তখন সে সন্দেহ করতো ওই চিঠি শুধু আমাকেই দেয় নাকি অন্য কাউকে আবার চুপি চাপি দেয় কিনা। এটা না, সরাসরি প্রেমিকাকে না। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে, তো ওকে আমার জন্য যখন বিয়ের কথাবার্তা চলছে, তখন আমার আব্বা তো বললাম যে আগে তো খুব বেশি ধার্মিক মানুষ ছিলেন, তো উনি ওই এত বেশি বেলাল্লাপনা পছন্দ করেন না। বাড়ির বউ ভালো, কথা ধার্মিক পরিবেশ থাকবে। তো ও একটু স্মার্ট ছিল বেশি। কলেজে যখন পড়তো ফার্স্ট ইয়ার, তখন আব্বা মেয়ে দেখছেন বাইরের থেকে, তা আমিও আমার তো একটা পছন্দ হচ্ছে, আমি দেখব। তো ওর কলেজের সামনে আমার নানা বাড়ি, তো নানা বাড়িতে আমার মামার বয়স অলমোস্ট সেম। সেই কারণে মানে আমি বলতে, মামু দেখতো মেয়েটা কেমন, এইভাবে দেখছি আর কি। কলেজের থেকে সব দেখা যায়, ওর বাসাতে সব দেখা যায়। আচ্ছা, দেখে তারপরে দেখতো এই মেয়েটা বিয়ে করা যায় কিনা। আচ্ছা, তবে আমার বাবার যে পরিচিতি, আমাদের ফ্যামিলির যে পরিচিতি, যদি কখনো কেউ প্রপোজাল নিয়ে যায়, কেউ করবে না, ফেলা সম্ভব না, ফেলবে না, এরা জানি। সেই মোতাবেক মেয়েটাকে পছন্দ হলো বলে আমি তার বাসা খুঁজতে লোক পাঠিয়ে দিলাম। আমার বন্ধু বান্ধবদের বাসাটা চিনে আগে, তারপরে প্রপোজাল পাঠাবো। ও কিভাবে বুঝতে পেরেছে আমি জানি না। রিক্সা করে যখন বাসা যায়, তখন ওর রিক্সা পিছনে পিছনে লোক যাচ্ছে, আমি যাইনি। তা ওর নিজের বাসায় না উঠে আরেকজনের বাসায় গিয়ে উঠছে। প্রথম ওইখানে প্রপোজাল নিয়ে গেছে, প্রথম থেকেই চালাকি শুরু হয়েছে আর কি। যাই হোক, অনেক কাঠখড় পোড়ানোর পরে যাই হোক বিয়েটা হলো। কিন্তু হলো হয়তো বিয়ের পরে প্রথম হয়তো বেশ মনে করতাম যে না, ভালোই সংসার হবে। কিন্তু বিয়ের আগে যে আপনি চিঠি চালাচালি করতেন,
তখন বুঝতে পারেন নাই অহংকার বা অহমিকা? না, এগুলো বোঝা যায় না, না। তখন বোঝা যায় না। একটা মানুষের জাজ করতে তো সময় লাগে, আমরা একেবারে। ওই সময়টা দিতে। এবং বিয়েটাও খুব তড়িঘড়ি হয়েছে, আমি যদি ভুল না বলে থাকি। আপনাদের ফ্যামিলি থেকে গেছে এবং ওই রাতে বিয়ে করে নিয়ে চলে এসেছেন। আপনি এতক্ষণ পেলেন কোথায়? এই তো। আমি তো অবাক হয়ে, আচ্ছা, হ্যাঁ, তড়িঘড়ি করেই বিয়ে হয়েছিল। হ্যাঁ, ঘটনা সত্য, আমি যদি ঘটনা ভুল না সত্য, করে থাকি, যে সত্য গেলেন ঘটনা। এবং আপনার বাবা প্রস্তাব পাঠালেন এবং ওই দিনই, ওই রাতেই, রাত 1টা, 2টো, 3টা এরকম বাবা গভীর দেখতে রাতে। গেছিলেন। বাবা বাবা মানে আমার বড় চাচা দেখতে গেছিলেন, তখন বাবার বড় চাচার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার আব্বার খুব একটা পছন্দ হয়নি। আচ্ছা, তারপরেও আব্বা বলছেন ঠিক আছে থাক, আমি তবু একটা দেখি। ওনা আবার অন্য মহানে মেয়ে দেখলেন, তো সেখানে দেখে আমার মেয়েটা আমার দেখে পছন্দ হয়নি আর কি। তারাও অনেক ভালো ফ্যামিলি, তাদের বাড়ি যশোর ছিল তাদের বাসা। তা আমার দেখে পছন্দ হয়নি। ওই দিন আমার সঙ্গে আমার বড় বোন, দুলা ভাই, আরও ভগ্নিপতি আমার অনেকে গিয়েছেন মেয়ে দেখতে রোজার সময়। ইফতারি করার পরে মেয়ে আসলো সামনে, আমার মোটে পছন্দ হয়। তখন আমার দুলাভাইকে বলে, দুলাভাই আমার মেয়েটা কিন্তু পছন্দ হচ্ছে না, কিন্তু আব্বা একটু মানে ঝাড়তারা আমার বলছে যে এইখানেই বিয়ে হতে হবে ফাইনাল। তা আমি বললাম না, আমি এখানে করবো না। তো ওইখান থেকে রাগ করে আব্বা বাসায় চলে আসলেন। এসে আমার মাকে বললেন কি যে তোমার ছেলেকে বিয়ে দিতে পারলাম না, আচ্ছা, আর আমি ওর মধ্যে নাই। তখন আমার অন্য ভগ্নিপতি, তখন আমার এক ভগ্নিপতি ছিলেন তখন এমপি, মুজাহিদুর রহমান, সৈয়দ মুজাহিদুর রহমান। উনি তখন আমার বড় দুলাভাই, উনি ইঞ্জিনিয়ার এয়ারফোর্সের, উনি আমার সাথে বড় বোন, ওরা সবাই জানে ঘটনাটা। আমি বললাম কি যে আব্বা যখন চ্যালেঞ্জ করেছে আমার সঙ্গে যে ওকে কে মেয়ে দেয় দেখে নেবো, তোমার ওই মেয়েকে আমি দেখছি, ওদের সঙ্গে কথা বলে ওইখানেই হবে। দেখেন কি মজার ঘটনা। আমি যেদিন বিয়ে, আমি শুধু আমি জানি, ওদের ফ্যামিলি জানে। ওদের ফ্যামিলি তো বলছিল যে না, গার্জিয়ানে না আসলে আমি দিব না। তারপর আমার এই ভগ্নিপতি যেমন পাওয়ারফুল, তারা বলছে আমরা নিয়ে যাচ্ছি মেয়ে, ব্যাস, আর কোনো কথা বলবেন না, ব্যাস। ওই দিন আমার রেডিওতে নিউজ ছিল, বিকেল 5:30 নিউজ পড়ে। তার আগে অ্যানাউন্সমেন্ট করেছি, নিউজ পড়েছি, নিউজ পড়ে বাসায় গেছি, কোনো রকম একটা পাঞ্জাবি ঘাড়ে করে নিয়ে সোজা বাসায় গিয়ে বিয়ে শাদী করে নিয়ে বাসায় চলে দিয়ে। বাহ, হয়ে গেল। আচ্ছা, এখন আসলে কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 6 বোন 3 ভাই। আপনি কত নম্বর? 9 জন? আমি 2, 9 জন, দ্বিতীয়, 2 নম্বর। ছেলেদের মধ্যে বড়। আপনার সবচেয়ে ভাই বোনদের মধ্যে সবচেয়ে আপনকে, মানে আমার মনের বড় কথা, বোন। দিলের কথা খুলে বলা আমার যায়? প্রত্যেকটা বোন খুব আন্তরিক, কিন্তু আমার বড় বোন হচ্ছে অন্য ধাঁচে গড়া। মানে আমার বড় বোনকে আমি যদি, আমার মা বেঁচে নাই, আমার এখন আমার আত্মীয় স্বজন কে, মা নেই, বাবা নেই, চাচা চাচি নেই, খালা খালু নেই, মামা মামি নেই, ফুপো ফুপু নেই, কেউই নেই। আমার বোনও একটা মারা গিয়েছে। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর, তার আগে থেকে আমি দুলাভাইকে খুব শ্রদ্ধা করি, বড় আপাকেও তাই। দুলাভাইকে আমি বাবার মতো দেখতাম, মানে উনি আমাকে বাবার মতো স্নেহ করতেন। আর আমার বড় আপা তো কোনো কথাই নেই, মানে ইসমত বলতে অজ্ঞান, এরকম। তো এই দুজনকে আমি সবচেয়ে বেশি সম্মান করি, সব অবশ্যই করি, কিন্তু অন্য বোনগুলোও কিন্তু খুব ভালো। আমার প্রত্যেকটা বোন খুব ভালো। ওরা না, বড় বোন হিসাবে তার জায়গাটা আলাদা, মায়ের পরে হ্যাঁ, দায়িত্বটা সবসময় বড় বোনের। এখনো পর্যন্ত উনি 2 দিন 1 দিন পর পর আমাকে ফোন করছিস, এই তুই খাওয়া দাওয়া করছিস, ঠিক মতো করছিস, আমার না অমুক হয়েছে, আমার ব্যথা করছে, তুই আমাকে ডাক্তার কাছে নিয়ে যা। অথচ দেখেন, তার কিন্তু আমার দুলাভাই থাকতে, দুলাভাই যখন রিটায়ারমেন্টে গেছে, তারপরও ঢাকায় তার 2 মেয়ে, একজন হচ্ছে, একজন আমার ভাগ্নি জামাই, একজন হচ্ছে এখন ব্রিগেডিয়ার জেনারেল, আরেকজন আপনার নেভির কমান্ডার ছিলেন। যে ব্রিগেডিয়ার জেনারেল, সে এখন বগুড়ায় পোস্টিং। এত বাসায় থাকতে, এত আরামায়েশে থাকতে, দুলাভাই কখনো ওদের বাসায় থাকবে না, না ইসমত আমি তোর ওখানে থাকবো, আমার বাসায় থাকতেন। যেদিন উনি লাস্ট আমার সাথে দেখা করে গেলেন, তখন আমাকে বলছেন, ইসমত আমার আর আশা হবে না তো। কেন? না, আমি হয়তো ঢাকায় আসতে পারবো না। উনি ওইবারে ঢাকায় এসে ওনার যত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবার সঙ্গে উনি দেখা করে গেছেন। আমি বললাম, দুলাভাই আপনি তো কেন বললেন? বললেন আমার আর সময় নেই। কিন্তু দুলাভাই ওখান থেকে চলে যাওয়ার 10 দিনের মাথায় মারা গেলেন। উনি আজ করতে পেরেছেন কোনোভাবে। হ্যাঁ, আমার আব্বার বেলাও তাই হয়েছিল। কিন্তু আমি ঢাকায় চাকরি করতাম, প্রত্যেক সপ্তাহে আমি খুলনা যেতাম একবার করে আব্বাকে দেখতে।
আমি আমার বাবা মার এবং তখন প্রতি যাতায়াত দায়িত্ব খুব করতো। দুর্বিষহ ছিল তো। হ্যাঁ, তো আমি বৃহস্পতিবার নাইট কোচে রওনা দিতাম, শুক্রবারটা থেকে শুক্রবার নাইট কোচে আবার রওনা দিয়ে শনিবার অফিস ধরতাম। বাবা মার প্রতি কর্তব্য যেটা ছিল আমার, আমি কিন্তু সবসময় পালন করেছি, যথাসম্ভব চেষ্টা করেছি তাদেরকে দেখাশোনা করা। কোনোদিন কর্তব্য অবহেলা করেছি বলে আমার মনে পড়ে না। আর একটা ব্যাপার কি, আমার বাবা যখন আমার 12 বছর বয়স, তখন আমাকে দিয়ে 4টা ওয়াদা করিয়েছিলেন যে দেখ, আমি তোকে 4টা ওয়াদা করাবো, এই ওয়াদা তুই মেনে চলবি। প্রথম শর্ত হচ্ছে কি, জীবনে কারো আমানতের খেয়ানত করবি না। চমৎকার। একটা মারাত্মক আমানত। কিন্তু আপনার কাছ থেকে আমি টাকা নিলাম, কিছু সময় ফেরত দিলাম না, টাকা শুধু না, এইটাই না তো, শুধু টাকা না, কথা, হ্যাঁ, কথা, কোনো মানুষ, কোনো জিনিস সবই হতে পারে। মানে একটা জিনিস ওয়াদা করে সে ওয়াদা বরখলাপ করাটা আব্বা নিষেধ করতে হবে। আমানতের খেয়াল কখনো করে আমি করিনি, আমার এই বয়স পর্যন্ত আমি করিনি। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, কোনোদিন বাহাতের পয়সা রোজগার করবা না, মানে অবৈধ পয়সা রোজগার করবা না, ঘুষ সুদ এগুলা। আমি জীবনে প্রথম যখন ওই যে বললাম না, এরাম চৌধুরী সাহেব ছিলেন আডি, উনি এসেই তো আমাদেরকে ছাঁটাই করে দিল। মানে ছাঁটাই মানে ওভাবে না, আমার ডিউটি 22 দিন, উনি বলকে ইসমতের ডিউটি 5 দিনের বেশি করে দেবেন না। কেন? এই রেডিওর মোহ পড়ে কিন্তু সবাই ওই ভয়েসটা মানুষ শুনবে, ওই নেশাটা ছাড়ো, আরও নিজে কিছু করো। তুমি রেডিও পরে করো, কোনো অসুবিধা নেই, তুমি অবসর সময় রেডিও করো, আমি তোমাকে নিয়ে নেবো। তুমি মাসে 30 দিন করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নিজেকে তৈরি করো আগে। তখন আমি চাকরি খোঁজা শুরু করলাম, এবং আল্লাহর রহমতে আমি 2-1 মাসের মধ্যে আমি চাকরি পেয়ে গেলাম, সরকারি চাকরি। সর্বনাশ, ওখানে ঘুষ না খেলে আমার চাকরি থাকে না, এরকম অবস্থা। এদিকে আব্বার নিষেধ, আমি নিজেও চিন্তা করলাম না, ওই চাকরি 9 মাস পরে ছেড়ে দিলাম আমি। 3 নম্বর শর্ত হচ্ছে কি, কোনোদিন কারোর কাছ থেকে টাকা ধার করবা না। আচ্ছা, আমার এখন 74+ বয়স, 74টা পয়সা আমার কাছে কিন্তু কেউ পায় না। 74 বছরে কোনোদিন 1 টাকা ধার, 1টি টাকা আমি ধার করিনি। কোনো বড় সংকটও পড়েননি? হ্যাঁ, সংকটে পড়েছি। অনেক সময় এমন সময় গেছে আমি না খেয়ে রয়েছি, তাও ধার করেননি? আমি তা ধার করিনি। ওই সময় কিভাবে ওভারকাম করেছেন? আমি তখন তো রেডিও করতাম, তো রেডিও কিছু পয়সা আসতো, চাকরি করেছি, চাকরি ইয়ে হতো। কিন্তু আমার একটু ঘাটতারি ট্যাপে আছে আর কি, যে আমি যে জিনিসটা মনে করছি যে না, এই কেসটা আমি ঠিক করছি, কর্তৃপক্ষ বলে যে না, এটা আমি ঠিক করেনি। আপনি আমাকে যুক্তি দেন, আপনি কোন যুক্তিতে আপনি আমাকে ইয়ে করলেন, এটা আপনাকে বোঝাতে হবে। ওইটা যখন উনি দিতে পারলেন না, ঘাটতারি, তখন আমি আবার করবো না আপনার চাকরি। আমি এরকমভাবে কাজ করতাম না, মানুষের কাছে বস্তুতা স্বীকার করে চাকরি করবো, মাথা নত করে চাকরি ছেড়ে দিলেন? আমি চাকরি ছেড়ে দিলাম। তখন আমার খুব কষ্ট হয়েছিল, তাও উপর আল্লাহর রহমতে আমি জীবনে কোনো দিন যত কষ্টই পাই না কেন, আল্লাহ আমাকে ঠিকই উঠে দিয়েছে। তাহলে 3টা পেলাম, আমানতের খেয়ানত। 4 নম্বর শর্ত হচ্ছে কি, কখনো নেশা করবা না। আমি অনেক দেশ ঘুরছি, কিন্তু ইউরোপের দেশ ঘুরছি, আমেরিকা ঘুরছি, লন্ডনে গেছি বহুবার। কোনোদিন আমাকে কোনো রকমের নেশা করাতে পারেনি, অনেক চেষ্টা করেছে। আমি এখনো পর্যন্ত তো আমাকে অনেকে বলে যে বন্ধু-বান্ধবের পাল্লাই পরে কলেজ লাইফেও একটা সিগারেট, আমি বরং ওদেরকে নেশার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। কিন্তু মানুষ যে বলে এই ভালো গলার প্রধান কারণ, এইটাই আমি বলতে চাচ্ছিলাম, সিগারেট খাওয়া। না না না, এটা না, সিগারেটটা কিন্তু আপনি যদি মনে করেন আমি এটা না খেলেই চলবে না, তাহলে নেশা। একটা দুটো খেলাম, কথা বললাম, গল্প করলাম, এটাকে আমি নেশা পর্যায়ে পড়ে, এটা সবার সামনে খেলে কোনো অসুবিধা নেই। কিন্তু মদ খাবেন কেন আপনি সামনে, বা গাঁজা খাবেন কেন, এগুলো তো ঠিক না, তো এটা তো নেশার পর্যায়ে চলে যায়। এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনার গলা এমন গম গম, এই কথাটা কিন্তু আমাকে অনেকে বলে, তবে আপনার কণ্ঠটা এরকম রাখছেন, আপনি কি নেশা করেন, ড্রিঙ্ক করেন নাকি? না, তাহলে এরকম থাকবে, এটা চর্চা। এটা একেবারে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা শুনছেন, এই যে কণ্ঠের জাদুকর যিনি, প্রায় 50 বছর না 50 বছরের উপরে, আপনার 55 বছর যার ভয়েস নিয়ে ক্যারিয়ার, উনি জীবনে নেশা করেন না, না করে এখনও 75 বছর বয়সে ঠিকঠাক ভয়েস দিয়ে যাচ্ছে। অতএব ভয়েস আর্টিস্ট হতে, আবৃত্তি করতে, সঙ্গীত শিল্পী হতে, অর্থাৎ কণ্ঠের কাজ করতে নেশা করার কোনো প্রয়োজন নেই, অহেতুক একটা মিথ্যে কথা মানুষ প্রচলিতভাবে ছড়িয়ে রেখেছে। এখান থেকে আমরা বিরত থাকবো, সজাগ হব না। কিন্তু যদি কেউ বলে থাকে, কেউ প্রমাণ করতে পারে যে আমি নেশা করেছি, আমি তাকে পুরস্কৃত করব। বাহ,
স্মার্ট তোহা পুরস্কার ঘোষণা করলো, কেউ যদি কোনোভাবে প্রমাণ দিতে পারে নেশা করেছে, পুরস্কার আমি চ্যালেঞ্জ দিলাম। এবং অনেকেই এখনো পর্যন্ত আরে আরে অল্প একটুখানি খান না, কি হবে, এটা কিছু হবে না, আমি খাবো না, এটা ওয়াদা আমার। তাহলে আপনার বাবার 4টি দর্শন খুব অসাধারণ: আমানতের খেয়ানত না করা, সুদ ঘুষ অর্থাৎ বা হাতের আয় না করা, 3 নম্বরটা ছিল হচ্ছে কারো কাছ থেকে টাকা ধার না নেওয়া, বলছে নেশা না করা। বাহ, এই 4টা মানলে আসলে মানুষের জীবন কিন্তু অন্য উচ্চতায় আলোকিত হয়ে যায়। 4 ধরনের সতর্কতা কিন্তু। আর একটা হচ্ছে টাকার লোভে পড়ে গেলে শেষ, নেশার লোভে পড়ে গেলে শেষ। কি দারুণ করে পয়েন্ট করে দেয়া। আর কথা রক্ষা করলে আপনি তো আর একটা জিনিস আমি যেটা মানতাম, সেটা আমার নিজের থেকেই ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করছি এটা আমার দায়িত্ব, এবং কোরআন হাদিসে যেটা আছে, আমি ওইটা হচ্ছে কি যে বাবা মার প্রতি শ্রদ্ধা। আমি আপনাকে একটা উদাহরণ দেই। বাবা মাকে যারা শ্রদ্ধা করে, তারা বাবা মা যারা, যাদের দোয়া যাদের মধ্যে আছে, তারা কিন্তু কোনোদিন ঠকে না। তাই ইহজগতে হোক আর পরজগতে হোক। শুধু তাই না, অনেকে বাবা মাকে ছেড়ে পীর মুর্শিদ ধরে। হ্যাঁ, সেই মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলেই সবচেয়ে বড় পীর আপনার ঘরেই আছে, আপনার বাবা মা। হ্যাঁ, সে জায়গা থেকে শুরু করেন। তার মানে পীর সাহেবকে বাদ দিতে বলছি তা না, কিন্তু বাবা মায়ের খেয়াল করছেন না, আপনি পীর মুর্শিদ নিয়ে ব্যস্ত। এই জায়গায়ও সতর্কতা আছে। শুধু তাই না, এটা ধর্ম অনেক পরের কথা। যারা বাবা মাকে কষ্ট দেয়, তারা জীবন দশায় তার সন্তান দ্বারা কষ্ট 3 গুণ পেয়ে দেখে যাওয়া। চারিপাশে আমরা নজর রাখলে দেখতে পাবো যে তার বাবা মাকে কষ্ট দেওয়ার কারণে বাবা মায়ের অর্থ আত্মসাৎ করেছে। এই যে দেখি আজকাল ছেলেরা বিয়ে শাদী করার পরে বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, তারপরে বাবা মাকে দেখা না, বাবা বয়স হয়ে গেছে, তার সন্তানদের কাছে রাখার কোনো সুযোগ দেয় না। খালি কি আর ওই বৃদ্ধাশ্রমের গানটা শুনে এখন কষ্ট লাগে, গানটা শুনে, যে যখন শুনি যে তার মাকে খুব কষ্ট দিচ্ছে, মারধর করছে, বাসা জায়গা দিচ্ছে না, তাকে কোলে পিঠে করে মানুষ করে এটা যদি পরিণতি এইভাবে নিগৃহীত হচ্ছে বাবা মা, এটা খুব অন্যায়। বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে, এটা সাংঘাতিক অন্যায় বলে আমি মনে করি। একদমই। সবচেয়ে মজা কি দেখেন, আমি এটা আমার চাক্ষুষ প্রমাণ, এটা আমার ব্যক্তিগত জীবনে হয়েছে, যেটা সেটা বলি। বিকাশ কতদিন চালু হয়েছে? বেশি দিন না হলে তো তাও তো 10-15 বছর তো হবেই, 10 বছর, তাই না? আমার বাবা মা খুলনায় থাকেন, আমি থাকি ঢাকায়। যখনই বাবা অসুস্থ কিংবা মা অসুস্থ, আমার ভাইয়ের হাতে ফোন করে বলে, ভাইয়া 5,000 টাকা দরকার। কি করবি? মাকে হসপিটালে নিতে হবে। টাকা পাঠাতে কয় মিনিট লাগে, কয় সেকেন্ড লাগে, কয় মিনিট লাগে? 1 মিনিট 2 মিনিট লাগে। আপনি বিশ্বাস করবেন না, আমি টাকা পাঠাবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমার 5,000 টাকা থেকে 10,000 টাকার কাজ চলে আসছে। বাস্তব প্রমাণ। এটা সাংঘাতিক ব্যাপার কিন্তু একেবারেই। তার মানে ঘরেই কিন্তু মহান ইবাদতের জায়গা, যে বাবা মার সেবা। এটা থেকে আমরা যারা এই সুযোগটা হারাচ্ছি, বাবা মা হারালে আরও বুঝবো, মর্মে বুঝবো, যখন আর কিছু করার থাকবে না। অতএব যাদের সামনে বাবা মা বেঁচে আছে, এই সুযোগটুকু আমরা নেব প্রত্যেকে। ইন্ডাস্ট্রিতে আপনি ভয়েস ওভারের ক্ষেত্রে আপনি তারকা, এতে কোনো সন্দেহ নেই। তো এই যে পরিচিতিটা আসলো কিভাবে? রেডিওটাও একটা ঘরানা, ওখানে রেডিওর ঘোষিকা হিসেবে আপনি উপস্থাপনা করছেন বা নিউজ প্রেজেন্টার হিসেবে নিউজ পড়ছেন, এটা একটা ঘরানা। কিন্তু আপনার মূল খ্যাতির জায়গায় শুধু রেডিও না, কিন্তু প্রচুর বিজ্ঞাপনে ভয়েস, অনেক। এই ইন্ডাস্ট্রিতে আপনি কিভাবে খ্যাতি আসলো কিভাবে? আমি যখন খুলনাতে কাজ করি, তখন তো বিজ্ঞাপন খুব কম হতো। তখন আমাদের বাণিজ্যিক কার্যক্রম তখন শুরু হয়নি। আচ্ছা। খুলনা আগে ঢাকার থেকে বিজ্ঞাপনগুলো খুলনা যেত, সেখানে প্রচার হতো। এরপর যখন খুলনায় বিজ্ঞাপন শুরু হলো, তখন আমি ভয়েস দিতাম ওখান থেকে। 85-এ ঢাকায় চলে আসলাম। তাও তখন আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি। ঢাকা দুলাভাই আসেন থেকে, করাচি থেকে, করাচি না, উনি আসেন তখন সিঙ্গাপুরে ছিলেন। এসে বলে কি, তুমি চাকরিতে যাওনি? না, চাকরি ছেড়েছি। কেন? বলে এই কারণের জন্যে। আচ্ছা। তোমার দ্বারা হবে না, তুমি ঢাকা চলে যাও। আচ্ছা। তুমি এখানে কয় পয়সা ইনকাম করবা, ঢাকা চলে তুমি অনেক কিছু করতে পারবা। বিশ্বাস করে আমাকে 500 টাকা হাতে করে, তখন 85-এ দুলাভাই টাকা দিল 500। দুলাভাই আমাকে 500 টাকা হাতে, ঢাকা চলে যাও। আমার অনেক আত্মীয়স্বজন ঢাকায়, আমি কারো বাসায় উঠিনি, অনেক কষ্ট করেছি ঢাকায় এসে। 500 টাকা হাতে করে নিয়ে 100 টাকা খরচ করছি আসার সময়, আর 400 টাকা হাতে ছিল। কোনোদিন 10 টাকা
কোনদিন 5 টাকা এরকম খরচ করে তখন আমি নিজেকে আসার সময় রেডিওর এনওসি নিয়ে আসছেন, সাথে সাথে ঢুকে পড়েছি আমি ওখানে। তখন ঢুকেছে কীভাবে তাও, তখন আবার ঢাকা বেতারে সংকট চলছে, উত্তরণ রেডিও ম্যাগাজিনের উপস্থাপনার খুব সংকট যাচ্ছে, উপস্থাপক খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, শফি ভাই ছিলেন, শফি কামাল, তো উনি এডিগুলো কাজ করতেন। ওনারাও খুব খুঁজছেন যে ভালো কোনো উপস্থাপক পাওয়া যায় কিনা। ওনারা অডিশন নিচ্ছেন, এখানে যারা এক্সিস্টিং যারা কাজ করছেন তাদেরকেও অডিশন নেওয়া হচ্ছে, কেউই মানে সেরকম হচ্ছে না। যেহেতু খুলনা বেতারে থাকতে আমি প্রতিধ্বনি উপস্থাপনা করতাম ম্যাগাজিন অনুষ্ঠান, আমার একটা ভালো অভিজ্ঞতা ছিল। আমি আসার পরে এখানে মুখলেসা খাতুন নামে একজন ভদ্রমহিলা ছিলেন প্রযোজক, তো তুমি আসছো নাকি, তাহলে উত্তরণ তুমি করবা, ওই আমি উত্তরে ঢুকলাম। 85-তে উত্তরণ ঢুকলাম, 2010-12 পর্যন্ত আমি টানা কাজ করেছি কিন্তু মুখ্য উপস্থাপক হিসেবে। এরপরে ছেড়ে দিলাম, কিছু কারণ ছিল, যে কারণে। রেডিওর প্রথম পেমেন্ট কত আপনার? হ্যাঁ, রেলওয়ে সে কথা বলবেন না, 7 টাকা ছিল তখন পার ট্রান্সমিশন ডিউটি। 7 টাকা কত সালে? এটা আপনার 70 দশকে। হ্যাঁ, কিন্তু এখন এতদিন এসে এখন একজন আর্টিস্টের সম্মানই 500 টাকা, আপনি জানেন মনে হয়। 500 টাকায় 500 হয়েছে, কিন্তু একজন শিল্পী যদি যায় ধরেন আগারগা রেডিওতে, ধরে নেন উত্তরা থেকে আপনি যাবেন, তাহলে একটা সিএনজি নিলে লাগবে 350 টাকা, আসতে 350 টাকা, 700 টাকা লাগবে। আবার যদি দুপুরে ডিউটি করে দুপুরে খাওয়া লাগবে, 1000 টাকা খরচ হবে, পাবে 500 টাকা। তো এখন ভালো না তখন ভালো ছিল? আগে আপনাকে একটা কথা বলে রাখছি আমি, আগে একটা কথা বলেছি যে আমাদের এনাম চৌধুরী সাহেব যদি ওই থিওরি না অ্যাপ্লাই করতেন আমাদের উপরে, তাহলে হয়তো আমরা ওইখানেই জীবনটা শেষ হতো। হ্যাঁ, উনি বলছেন তুমি বেতার করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরের চাকরি ঠিক করো, এর কয় টাকা তোমাকে দেবে, তুমি নেশায় পড়ে থেকো না। কিন্তু একটি রাষ্ট্রীয় গণমাধ্যম, সেটারও তো একটা বিবেচনার সুযোগ আছে যে আমার এখানে 50 জন আর্টিস্টের মধ্যে 10 জন আর্টিস্ট প্রফেশনাল নয় কেন? এখনো যেমন পেশাদার মানুষ, আপনি কিন্তু বেতারে নিয়মিত যান না, যেতে পারেন না, কিন্তু আপনার এই গোল্ডেন ভয়েসটা বাংলাদেশ বেতার ব্যবহার করতে পারছে না। কেন পারছে না? এখনো বাংলাদেশ বেতার কিন্তু যখন কোনো স্পেশাল অনুষ্ঠান তখন আমাকে ডাকে, একেবারে সেটা স্পেশাল, হয়তো বছরে 2 দিন না, তার চেয়ে বেশি ডাকে, কিন্তু আমার সময় হয় না, আমি রিজেক্ট করি অনেক সময়। না, আপনি এতদিনের অভিজ্ঞতার আলোকে বেতারের এই শিল্পীর যে সম্মানী কাঠামো, এটা কত দূর আগানো উচিত বলে মনে করেন একজন আর্টিস্টের ন্যূনতম? এটা এখন যে 500 টাকা মতো করছে হয়তো, যতদূর জানি আমি, তো এই মুহূর্তে এই বাজারে কত? এটা পার প্রোগ্রামে অন্তত মিনিমাম 1000 টাকা তো দেওয়া উচিত, এই মিনিমাম। একেবারে দারুণ একটা পরামর্শ, যেহেতু রেডিওর অনেক কর্মকর্তারাও আমাদের অনুষ্ঠান মিনিমাম না অবশ্যই আপনি চিন্তা করেন, সবাই তো আর বেতার আশেপাশে থাকে না, খুব স্বাভাবিক। শুধু আশেপাশে থাকার বিষয়ও না, আপনি যে কাজটি প্রফেশনালি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, কোনটার কমতে পারেন। আমি আমার ব্যক্তিগত জীবন বলি, ছোটবেলায় আমি 1 টাকা দিয়ে 20টা ডিম কিনেছি, দেশি মুরগির ডিম। আমি তুলনাটা করছি আপনার ওই 7 টাকায় ইফেক্ট ভালো ছিল নাকি এখন 500 টাকার ইফেক্ট ভালো, আমি সেটা বোঝাতে চাইছি। যে 7 টাকায় আপনি তখন কি পেতেন? 69 সালে বা 70 সালে 7 টাকায় যা পাওয়া যেত, এখন কোনোভাবেই 500 টাকায় সেটা পাওয়া যায় না। 5000 টাকা 10,000 টাকা নিয়ে আপনি বাজারে যান, আপনি একটা ব্যাগের অর্ধেক গোনা করবেন, কিচ্ছু হবে না তো। একেবারেই। আপনার এই ইন্ডাস্ট্রিতে পরিচিত হওয়ার কথা শুনছিলাম, বেতারের বাইরে আর কোথাও বিস্ফোরণ ঘটেছিল চেনা জানা জায়গায়, এরকম কোনো ব্যাপার আছে কিনা? বিটিভি বা ইটিভি যখন টেলিভিশন ইন্ডাস্ট্রি আসতে শুরু করলো, আমার উত্থানটা হলো কারণ ঢাকা শহরে আমি আস্তে আস্তে জায়গা করে নিলাম। কীভাবে শোনেন, আমি যখন রেডিও ম্যাগাজিন করলাম, বিজ্ঞাপন করছি, সব কিছু করছি, তখন আমার ইটিভি চালু হলো এখানে। আমি পাশাপাশি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। আচ্ছা। আর চিন্তা করতাম যে হ্যাঁ, ইটিভিতে কাজ করা যায় কিনা। তখন ইটিভিতে চিফ অ্যাডভাইজার নাকি হেড অফ প্রোগ্রাম ছিলেন হচ্ছে নওয়াজ আলী খান। আমি একদিকে ওনাদের বনানীতে অফিস ছিল, ইলেকট্রা হাউস সম্ভবত, ওইখানে আমি গেলাম যে আমি একটু আপনাদের এখানে ভয়েস দিচ্ছি। তখন তো ডাবিংয়ের কাজ প্রচুর হতো, তো টয়োটা ওয়ার্ল্ড অফ ওয়াইল্ড লাইফ, তারপর আরও কিছু বেশি অনুষ্ঠান হতো। তা আমি ওই অনুষ্ঠান করার জন্য আগ্রহ দেখালাম। তা বললেন কি যে নওয়াজ খান সাহেব বললেন কি যে আমি তো আপনার কণ্ঠ, আমি একজন আপনার ফ্যান, তাই নাকি? হ্যাঁ, তো বললেন কি যে তা আপনি এক কাজ করেন, আমাদের এখানে এই দায়িত্বে আছে রাশিদা খান বানু, উনি ওনার সঙ্গে আপনি দেখা করেন, আমি ফোন করে বলে দিচ্ছি, আপনি আমি বলে দিই আপনার কী করেন। ওনাদের ওখানে কোনো স্টুডিও ছিল না, ওরা করতো কি বেলি রোডে একটা ডিজিটন বলে একটা স্টুডিও ছিল, ওইখানে কাজ টাজ করতো আর কি। তখন আমাকে নিয়ে যেতে বলেন, আমি গেলাম। আগে থেকে বলা ছিল যে আমি আসবো। তা ওইখানে বানু আপা আমাকে প্রথমে একটা কাজ দিলেন, দেওয়ার পর কি যে একদিন আপনি কই ছিলেন, আপনাকেই তোমার দরকার ওইখানে। এরপরে কি হলো,
তখন সাইমন রিং ছিলেন ওখানকার হেড ইটিভির। উনি একটা অনুষ্ঠান চালু করলেন ৭১-এর এই দিনে। এই অনুষ্ঠানটা প্রতিদিন ৪ থেকে ৫ বার প্রচার হবে, ১ মিনিট একটা ক্লিপিং। এই যে স্বাধীনতা শুরু থেকে স্বাধীনতা ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর ৯ মাসের প্রতিদিন কি এতদিনের যে পত্র পত্রিকার যে কাটিংগুলা ওইখান থেকে এক একটা কাটিং করে করে আমি পড়ে। এইটা কে পড়বে করতে করতে তখন ওরা বলে যে এটা তো হবে কে করান। ওই যে ঢুকে গেলাম ইটিভির মাধ্যমে আল্লাহ রহমতে, তখন ওইটা প্রডিউসার ছিল ফয়সাল মাহমুদ নামে একটা ছেলে, খুব ভালো প্রডিউসার ছিল। ওই আমাকে নিল। তাছাড়া নওয়াজ সাহেব খুব খুশি হলেন যে না, খুব প্রোগ্রাম খুব ভালো যাচ্ছে। সাইমন রিংও খুব খুশি। বাহ, তার মানে ইটিভি থেকে একটা বড় উত্থান হলো রেডিওর বাইরেও। ওইটা ব্যাপার হচ্ছে ওই প্রতিদিন মানুষ যদি ৩ বা ৪ বার শোনে, এখন বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট ফার্ম ওরা শুনে আরে এরকম দরকার, ওইখান থেকেই কিন্তু আমার উঠে পড়লাম আর কি। আমার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপরে পুরো জীবনে ভয়েস আর্টিস্ট হিসাবে সবচেয়ে টাকার অঙ্কে বেশি সম্মানী পেয়েছেন কত? সম্মানিত কথা আমাদের তো কোনো কোনো জায়গায় জানেন, পুরো ৩০ পারা কোরআন শরীফের তর্জমা করেছি আমি ২ বার। ওনারা যে অ্যামাউন্টটা দিয়েছেন আমি কিন্তু চেয়ে নেইনি। এই ধর্মীয় কাজে কখন আমি না, আমি চাইনি। তবু আমরা জানতে পারি কি? সাধারণত আমি ডকুমেন্টারি যেটা করি পার পেজ আমি ৩,০০০ টাকায় পড়ি। এটা আপনার রেট? পার পেজ ৩,০০০ টাকার নিচে পড়ি না আর কি। মানে এর উপর ধরেন এই যেমন গত ৪-৫ দিন আগে একটা কাজ করলাম, এক সিটিংয়ে বসে আমি ওখান থেকে ১২,০০০ টাকা নিলাম। ৪ পেজ। হ্যাঁ, একটা কথা কি, ডকুমেন্টারিটা আগে যেভাবে পার পেজটা আপনি কিভাবে কাউন্ট করেন? পেজটার মধ্যে আমি A4 সাইজের 10 ফন্টে রেখে A4 সাইজের একটা পেপারে ১৪ ফন্টে যতটুকু আসবে ব্যাস সেটুকু, ওই জন্য একটা পেজ। আচ্ছা, এখন তো আর অত টাকা কি দিতে চায় না, মানুষ সব সস্তা খোঁজে। পয়সাটা হলেই হলো, এখন তো মানে কোয়ালিটির মূল্য দেয় না খুব একটা। কিন্তু যখন কোয়ালিটির প্রশ্ন আসে তখন তোহার প্রশ্ন আসে। বেশ, যারা ভয়েস দিতে চায় এই মুহূর্তে কিন্তু শুধু আপনি তোহা না, শত শত ছেলে মেয়ে শুধু ভয়েস দিয়ে জীবনযাপন করে। আপনি জানেন কিনা আমি জানি না, অনেক আছে। অনেক ডাবিং একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে দেশে, অনেক আছে। শত শত ছেলে মেয়ে ডাবিং এর চাকরি করে খাচ্ছে। আর দেশ বিদেশে প্রচুর, এখন যেহেতু প্রচুর কন্টেন্ট ক্রিয়েশনের কাজ হচ্ছে, কন্টেন্ট ভয়েস ছাড়া হয় না। সে হোক নিউজ, হোক বিনোদন, হোক সিনেমা ব্যাখ্যা, হোক চায়ের কাপের বিজ্ঞাপন, যাই ধরেন ভয়েস কিন্তু এখন লাগবেই। ভয়েস ছাড়া কোনো কিছুই বানানো যাচ্ছে। আর একটা ব্যাপার কি, সবচেয়ে আমি খুব অবাক হই, এদেশের যারা মিডিয়াতে মানে লিড দিচ্ছেন, আমি খুব অবাক হই জিনিসটা। মেরিল প্রথম আলো পুরস্কার, এরকম অনেক বেশ কয়েকটা ইভেন্ট হয়। আপনি প্রডিউসারকে পুরস্কার দিচ্ছেন, আপনি গায়ককে পুরস্কার দিচ্ছেন, গায়িকাকে দিচ্ছেন, নাট্যকারকে দিচ্ছেন, নাট্যশিল্পীকে দিচ্ছেন, সম্পাদককে দিচ্ছেন, যারা প্রত্যেকে ভয়েস আর্টিস্টকে দিচ্ছেন। না, ভয়েস আর্টিস্টটা কি কোনো আর্টিস্ট না? কোন ক্ষেত্রে ভয়েস আর্টিস্টের প্রয়োজন হয় না আপনি বলেন? হ্যাঁ, অথচ তাদেরকে সম্মানিত করা হয় না কেন? রিসেন্টলি একটা অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম এবং ওখানে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড, ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড। ওখানে আমাকে ওরা ভয়েস আর্টিস্ট হিসাবে সম্মানিত করেছে। এবং আমি ওখানে বলেছিলাম যে এই জীবনে প্রথম একজনকে দেখলাম যারা এই জিনিসটাকে ভয়েস আর্টিস্টের উপরেই তারা সম্মানিত করেছে। এই অনুষ্ঠানটা যেন অব্যাহত থাকে, তাহলে আরো ভয়েস আর্টিস্ট তৈরি হবে, উৎসাহ পাবে। এখন আমি একজনকে শিখালাম, কাজ শিখালাম, আমি কি ওই কথাকে বলতে পারি যে ও আমার রুজি মেরে খাবে? আল্লাহ তাআলা যার রুজি থাকে তাই রেখে দেয়। যারা ভয়েস নিয়ে কাজ করতে চাচ্ছে এই মুহূর্তে নতুন প্রজন্মের, তাদের জন্য 3টি পরামর্শ আপনার পক্ষ থেকে। 3টা পরামর্শ, যারা ভয়েস দিতে চাচ্ছে, ভয়েস আর্টিস্ট হতে চাইছে, তাদের জন্য 3টি কি পরামর্শ? প্রথমেই কথা হচ্ছে ধৈর্য রাখতে হবে। ধৈর্য এক ধৈর্য রাখতে হবে। 2 বাইরের প্রোগ্রাম শুনতে হবে। হ্যাঁ, শুনতে হবে এবং কোন স্ক্রিপ্টটা কিভাবে পড়তে হবে সেটা আগে মাথায় আনতে হবে, তারপর ডেলিভারি দিতে হবে। বাহ, স্ক্রিপ্টটা পড়ে ডিসিশন নিতে হবে কি করবে। আপনি একটা স্ক্রিপ্ট দেখানোর সময় পড়ে দেন তা হবে না। কিন্তু আমি যখন আপনার ডকুমেন্টারিতে ভয়েস দিই, আমি 10 পৃষ্ঠা বলুন, 20 পৃষ্ঠা বলুন, আমি একসঙ্গে নিয়ে বসি,
কোনো সময় 3 পৃষ্ঠা, কোনো সময় 2 পৃষ্ঠা, আবার 20-25 পৃষ্ঠা নিয়ে বসি। এই যে কোরআনের তর্জমা করার সময় আমি অতগুলো পড়ে রিহার্সাল দিয়ে তারপর তো ঢোকা সম্ভব না। আমি কখনো স্ক্রিপ্ট দেখি না। আমি প্রথম প্যারাটা পড়েই বুঝি যে এটা কীভাবে ডেলিভারি দিতে হবে। পড়ে মুডটা নিয়ে নেওয়া। হ্যাঁ, মুডটা নিয়ে নিই, মুডের সাবজেক্টটা জানি আগে, জানার পরে ওটা একটা ইন্ডাস্ট্রির ডকুমেন্টারি কীরকম হবে, একটা বৈপ্লবিক কোনো স্ক্রিপ্ট যদি হয় সেটা কীরকম হবে, একটা খেলা কেমন হবে, বায়োগ্রাফি কেমন হবে, এগুলো সব তো জানতে হবে। তো এটা জেনে তারপরে ভয় দিতে হবে। আপনার নানাবিধ ভয়েস আমরা শুনে থাকি, এখন একটা ভয়েস শুনতে চাই। প্রথমে কি আজানের দোয়াটা শুনতে পারি? এটা অনেকেই করেছেন, তো তার মধ্যে আমিও করেছি, হয়তো এটা আমারটা বেশি চলেছে। বাংলাদেশ টেলিভিশনে আমাদের দর্শক শ্রোতা সর্বাধিক শুনেছে যে কণ্ঠটি আজানের পরপরই, সেটি ইসমাত তোহার। আমরা একটু শুনতে চাই সেই ভয়েসটি। আরবিটা তো এর মধ্যে আরবিটা করেছি আমি, সেটা বিদেশের চ্যানেলগুলোতে। বাংলা তো করেছি অনেকগুলো, আমি বাংলাটা পড়ে শোনাই। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা, এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। অনেক কৃতজ্ঞতা। শোনার মধ্যে, বলার মধ্যে একটা আরবিটা আমি মুখস্থ আছে কি? হ্যাঁ, তাহলে একটু শুনি। এটা আমি বাইরের চ্যানেলে করেছি, এটা ঢাকাতে যাই। আমরা একটু আরবিটাও শুনি। আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানির ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ-দারাজাতার রাফিআহ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। মারহাবা মারহাবা। এটা বিদেশি লন্ডন চ্যানেলগুলোতে আমি করেছি, বাংলাদেশের না। বাংলাদেশে যেহেতু আমাদের এখানে অনেকে আছেন যারা আরবি করেন রেগুলার। সব পেশায় একটা অবসর আছে, একটা বয়স আছে, কিন্তু আপনি 75-এও তরুণ এবং তারুণ্য রেখে চলছে। অবসর নিয়ে কি কখনো? অবসর নিয়ে ভাবি তো, কণ্ঠযোদ্ধাদের যখন কণ্ঠ দেওয়ার মতো যোগ্যতা থাকে না তখনই অবসরে যায়। তার আগে দরকারও নয়, হয়ও না দরকার। হ্যাঁ, তবে আগে আমি বলি, আগে আমি অনেক দম পেতাম, তো এখন তো বয়স হয়ে গেছে, এখন দম পাই না। আগে শোনেন, একটা টিভিসি করতে গেলে ধরুন 10 সেকেন্ডের একটা টিভিসি বা 20 সেকেন্ড হলো বা 15 সেকেন্ড হলো, ধরুন 10 সেকেন্ড একটা টিভিসি আমি করব। নিয়ম হচ্ছে কি যে 10 সেকেন্ডে 20টা থেকে 22টা 24টা বেশি ওয়ার্ড থাকার কথা, উচিত না। তাই হয় সাধারণত। হ্যাঁ, কিন্তু আবার 30 সেকেন্ডের হয়তো 60টা শব্দের বেশি, হয়তো 65টা 68টা, এর বেশি হওয়া উচিত না। হলে কিন্তু আপনি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করবেন, প্রোডাক্ট হাইলাইট করতে গেলে আপনাকে ওইভাবে ডেলিভারি দিতে হবে। এখন আপনি কথা শুনবেন বেশি না ইয়ে করবেন, দেখবেন। হ্যাঁ, দেখবেন বিষয়টা। তো অনেকে মনে করেন কি এখন যে পয়সা দিয়ে কাজ করাবো, তা বেশি করে লিখে দিই, বেশি করে একটা বড় পেশা আছে। সেই হিসাবে আপনার রেটটা ভালো লাগছে। বেশি লাগলে নাও, ডকুমেন্টারি রেটটা ঠিক আছে, যে বেশি লাগলে পেজ বাড়বে, টাকা বাড়বে। হ্যাঁ, তখনই ডিরেক্টর কন্ট্রোল হয়ে যাবে, তখন বসে। আমি আজকে আমার দুটো কাজ বাকি আছে এখন আমার এখান থেকে গেলে, একটা হচ্ছে 12 পৃষ্ঠার আর একটা হচ্ছে 8 পৃষ্ঠার। আচ্ছা, তা আমি তাকে বলেছি যে 8 পৃষ্ঠার, আমি তাকে বলেছি আমাকে এই বাজেট দিতে হবে। 8 পৃষ্ঠা মানে 3 আসতে 24,000 টাকা। হ্যাঁ, 24,000 টাকা। তো যদি একটা তার মধ্যে দলীয়, যে যাই হোক, কথা হচ্ছে যে আমি ওই নিচে আমি করতে পারবো না, বলে দিচ্ছি আমি। বেশ, খুব চমৎকার একটা আড্ডা মুখর সময় আমরা কাটাচ্ছি। ব্যক্তিগত জীবনের একটা তথ্য আমরা ফেলে এসেছি। আপনার ছেলে মেয়ে কয়জন? তারা কি করে? কোথায় আছে? 3 ছেলে মেয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বড় মেয়ে ওর মানে ডাক্তারি পেশায় লন্ডনে থাকে, ওই স্থায়ী বাসিন্দা ওখানকার। সবচেয়ে আমার মানে আদরের মেয়ে হচ্ছে বড় মেয়েটা। কি, ও যখন 5 বছর বয়স তখন থেকে ধর্মভীরু, তখন থেকে নামাজ পড়ে, এখন পর্যন্ত নামাজ কামিয়ে দেয়নি, এবং সবসময় বাবার খবর রাখে, মার খবর রাখে।
ওর দায়িত্ব পালন করে। প্রচণ্ড নামাজি পরেজগার, অত্যন্ত ভালো একটা মেয়ে আমার আল্লাহ দিয়েছে। ছোটো মেয়েটাও নামাজ রোজা করে, সবই করে। তো ও আবার ওর একটু একটু স্মার্ট বেশি, কারণ ওর হাজব্যান্ড ওইভাবে তাকে এখন যে সংসারে যে যায় সেই হিসাবে তাকে তৈরি করতে হয়। কিন্তু আমার বড় মেয়েটাও বিদেশে থাকে। হ্যাঁ, ছোটো মেয়ে থাকে এখানে, কিন্তু প্রায় সময় দেশে বাইরে যায়, কারণ ওর হাজব্যান্ড তো প্লেনের ক্যাপ্টেন, বিমান ক্যাপ্টেন। তার মানে যাতায়াতের মধ্যে থাকতে এখন সুদানে আছে এখন, সুদান থেকে। আচ্ছা, আর ছেলে এর আগে ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে ছিল, তারপরে আর ইউনাইটেড ছিল, আর কোথায় কোথায়। তো সবসময় খেজরে বিচরণ করে, সুতরাং। আর ছেলের কথা? ছেলে লন্ডন আমেরিকাতে ছিল। ও মানুষের আমেরিকা যাওয়ার সুযোগ পায় না, ওকে আমি 6 বার পাঠিয়েছিলাম। ও যায়, বেড়ায়, আবার 2-4 মাস পরে আবার চলে আসে। এই করতে করতে ওর এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে এখন আরও যেতে পারছে না। সেদিন খুব আফসোস করে, আমি যদি কোনোদিন আবার আমেরিকা ঢুকতে পারি আর জীবনে ফিরবো না, আমার ভালো লাগে না এখানে। আসলি কেন তাহলে তুই? এখন দেশে, এখন আমার কাছে থাকে। আচ্ছা, আমেরিকাতে পড়াশোনার জন্য যাওয়া? পড়াশোনা করেছে, ওখানে গিয়ে পড়াশোনা করার পরে তারপর চাকরিও করতো ভালো। ও এরকম একগুয়েমে, কেমন যেন ভালো লাগলো না তো ভালো লাগলো না, এরকম আর কি। বেশ, তার মানে সন্তানদের নিয়ে বেশ ভালো আছেন আপনি, একটা ভালো পারিবারিক বন্ধনে আছেন। শুধু আক্ষেপের জায়গায় একটু ভাবিন নিয়ে একটু আক্ষেপ আছে। না, ওটা কোনো ঠিক হবে না। ও আর হবে না, ছেড়ে দিয়েছেন মানে ঠিক হওয়ার আশা ছেড়ে দিয়েছেন। ছেলে মেয়েরাই বলে যে আম্মা ঠিক হবে না কখনো। ইসমাত তোহা, আপনার এই জীবনে এমন কোনো মানুষের কথা স্মরণ করতে চান বিশেষ কৃতজ্ঞতায়? আমার অনেক স্মৃতি আছে, তার মধ্যে আমি একটা জিনিস কখনো ভুলতে পারবো না। একটা কথা কি, যে বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু, এটা আমি মনে করি। অনেক সময় মানুষ বিপদে পড়লে কিন্তু তখন আর কাছে থাকে না। আপনি বিপদে পড়লে আপনার পাশ থেকে সরে যাবে, মনে করি সুবিধা নিচ্ছে। কিন্তু 2020-এর প্রথম করোনার সময় চারিদিকে তখন লকডাউন শুরু হবে, স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে, চারিদিকে মানুষ মারা যাচ্ছে, এরকম একটা বিভীষিকাময় দিন যাচ্ছে সারা পৃথিবীর উপর দিয়ে। এবং আপনি তখন ঢাকার বাসায় একা? আমি তখন ঢাকার বাসায় একা, আমার বাসায় ছেলেমেয়েরা বিদেশ, স্ত্রী আমেরিকা সম্ভবত। হ্যাঁ, তারা সব আমেরিকায়, আমি একা। আমি ওই দিন আমার করোনা শুরু হলো, বাইরে থেকে কাজ করে বাসায় ফিরছি, তখন আমি গাড়ির মধ্যে বসে আমার কেমন শ্বাসকষ্ট মতো মনে হচ্ছে আমার কাছে, আমি সর্বনাশ, তাহলে তো আমার করোনা ধরেছে। তো বাসায় গেলাম, করোনা হওয়া মানে একটা আতঙ্ক এমন বিরাজ করছে তখন সারা পৃথিবীতে, স্বাভাবিক। আরও তাছাড়া আমি এখন তখন একা, কি করব, আমার বাসায় তো আমার কেউ নাই। তো অনেক আগে তখন আমি উত্তর থেকে আসতে পথে আমার সঙ্গে একজন পরিচয় হয়েছিল। আমি আসার যখন আমি ট্রেনে করে যাওয়া আসা করতাম, গাড়ি নিয়ে যেতাম না, অনেক মানে উত্তর থেকে এই পর্যন্ত আসতে অনেক সময় লাগতো, 3-4 ঘন্টা সময় লাগতো। তো ওই জন্য আমি তখন ওই ট্রেনে আসতাম। আসার সময় যখন আমি ঢাকা মানে এই পল্টন থেকে যখন আমি উত্তর দিকে যাব, তখন আবার ট্রেনে করে ব্যাক করতাম। তো ওই দিন ব্যাক করতে গিয়ে আমার সামনে একটা মেয়ে বসা। তাই বলে, মা তুমি কোথায় যাবা? বলে, আমি যাব লালমনিরহাট, গাইবান্ধা বললো আর কি। তোমার সঙ্গে কে আছে? তো বলে যে আমার সঙ্গে তো কেউ নেই। এটা তোমার তো একা যাওয়া তো ঠিক হয়নি, তুমি খুব ভুল করেছো। তুমি এ পাশে কতগুলো ছেলে বসে তোমার সঙ্গে আজে বাজে কথা বলছে, তুমি তো বিপদে পড়ে যাবা। যাই হোক, ওই দিন আমার সাথে তার সাথে পরিচয় ছিল। ও শুধু ওকে বললাম যে তুমি এক কাজ করো, যদি কোনো সময় বিপদে পড়ো আমাকে একটা ফোন দিও। তা আমি তখন মানে আর্মি, নেভি, পুলিশ, র্যাব, বিজিবি, এয়ারফোর্স অনেক ডকুমেন্টারি করতাম, তো ওদের সঙ্গে সঙ্গে পরিচয় ছিল আমার। তো আমাকে একজন অ্যাডিশনাল এসে বললেন কি, যদি কোনো সময় পুলিশে কোনো হামলা হয় বা পুলিশের কোনো এতে পড়েন, হেল্প লাগে, আপনি আমাকে জানাবেন। ওই মেয়েটা দর্শনের কাছাকাছি পৌঁছাতে গিয়ে ওই ছেলেগুলো তাকে খুব ডিস্টার্ব করছে। মেয়েটাকে আমি এখান থেকে ওই খবর পেয়ে আমি অ্যাডিশনাল হিসেবকে বললাম, উনি এসে ব্যবস্থা নিলেন। সেই থেকে তারা আমাকে খুব শ্রদ্ধা করে, তার বাবা মা, তার আত্মীয় স্বজন সবাই আমাকে খুব শ্রদ্ধা করে। করোনার সময় আমি এত কষ্ট পাচ্ছিলাম যে তখন আমি ফোনে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে আমি করোনা আক্রান্ত, আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, যদি আল্লাহ হায়াত দেন তো দেখা হবে, নাহলে হয়তো দেখা হবে না। এই জিনিসটা তারা ওইখানে বসে দেখেছে। আচ্ছা, ওই রাতটা আমাকে ফোন করেছে, আমরা এক্ষুনি রওনা দিচ্ছি, আপনার মধ্যে কেউ নাই? না, কেউ নেই, আপনার আশা লাগবে না, আপনার আবার ব্যাক করবেন কেউ, কদিন পরে তো লকডাউন শুরু হয়ে যাবে। ওই রাতে ওনারা গাড়ি পান না, গাড়ি ভাড়া করে শখ ভরে বাসায় এসে উপস্থিত। ভদ্রমহিলা, তার 2টা বাচ্চা, তার হাজব্যান্ড নিয়ে চলে আসছিলেন। ওর হাজব্যান্ড বললেন কি যে ওনার ওয়াইফকে যে যতদিন পর্যন্ত তো হবে সুস্থ না হবে
তুমি এখানে থাকবা, ওনাকে ট্রিটমেন্ট করবা, ওনাকে দেখাশোনা করবা। বা বিশ্বাস করবেন না, ৪৫ দিন ছোট্ট একটা বাচ্চা, তখন মাত্র 4 বছর বয়স ছেলে বাচ্চা মেয়েটার, ওনাকে নিয়ে ওর মা আমার বাসায় আসছে, আমাকে মানে ওনার প্রাণপণ চেষ্টা করছে সেবা করার, সেবা সব সময় করছে। আমি তাদের বলছি সত্যি খুবই কৃতজ্ঞ। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা। খুব আমার জন্য অনেক করছে, আমি তাদের প্রতি সত্যি কৃতজ্ঞ। জীবনে অনেকে নামটা বলবেন কি? ভদ্রমহিলার নাম শ্রাবণী, কিন্তু আমি ডাকি শান্ত নিয়ন্ত্রীর মা বলে ডাকি আর কি। বাচ্চাটা নিয়ন্ত্রীর মা বা শ্রাবণী, তাতে আপনার পরিবারের জন্য ট্যালেন্ট। একটা মেয়ে এখন ক্লাস 6-এ পড়ে, এবারে 6 পরীক্ষা দিচ্ছে, ফাইনাল পরীক্ষা দিচ্ছে। তা আমি শুধু বলছিলাম যে আমি এই বাচ্চাটা লেখাপড়া করেও ওর দায়িত্ব আমি নেব, আমি তাই ওকে এখন পর্যন্ত পড়াশোনার খপ খরচ দিই। বাহ বাহ বাহ, আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং নিয়ন্ত্রীর মা শ্রাবণী এবং তাদের পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া, আশীর্বাদ, শুভকামনা। অনেকেই করি, অনেকের জন্য করি, কেউ মনে রাখে কেউ ওটা। করোনার কালে মানুষ তার মা বাবাকে ফেলে যাচ্ছে। আমার মেয়ে ছিল তখন ওখানে, আমার মেয়েও তো তখন ঢাকায়, তখন বনানীতে থাকে, সেও তো আমাকে দেখতে আসেনি তখন। করোনার সময় তো সময়টা এরকম। তার মানে আপনার নিজের মেয়ে আসেনি, কিন্তু এই দূর সম্পর্কের একজন মানুষ একদিন উপকার করেছিলেন, সেটি মনে রেখে। তবে মেয়ে পরে এসে যখন আমি সেরে প্রায় উঠি, তখন একেবারে পিপি পরা, গ্লোভস পরা, মাস্ক পরা, টুপি পরা, মোজা পরা, সব আসছে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ছোটটা না বড়? উনি তো ছোটটা, বড়টা তো লন্ডনে থাকে। তা ও আসছে, ঘরের মধ্যে ঢোকার সাহস পায়নি, ঘরের মধ্যে ঢুকতে চায়নি। সেটা করোনার জন্য নাকি আপনার? তবে আমার মেয়েটা বলছে যে আন্টি আপনি তো আছেন, দেখেন ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা আমার বুকের উপরে শুয়ে থাকতো, তার তো করোনা হয়নি, তার মার তো কিছু হয়নি, এটা সব উপরে আল্লাহ রহমত ছাড়া কিছু হতো। তারপর দেখেন, এমনি সভ্যতা এগোই, কেউ না কেউ মানবিক আছে, এই জন্য পৃথিবী আছে। পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবী আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যতদিন পর্যন্ত আল্লাহ বলার কোনো মানুষ থাকবে, ততদিন মধ্যে কিয়ামত হবে না। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবার একটা আবৃত্তি শুনতে চাই। আবৃত্তি শোনাবেন? আমি আবৃত্তি করি বহু বছর ধরে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি, এটা আপনাদের শোনাই। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষা আছি। মামাবাড়ির মাঝি নাতের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাতের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসবে। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠে প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না। বাবা, তার মানে যেখানে গলা দেন সেখানেই কেমন হ্যাঁ মধু ছড়িয়ে যায়। আচ্ছা, ভয়েস আর্টিস্ট হিসাবে ইসমাত তোহা আর কাউকে স্টার মনে করে কিনা? ভয়েস আর্টিস্ট হিসাবে ইসমাত তোহা আর কাউকে স্টার মনে করে কিনা বাংলা ভয়েসে? এখন তো অনেকেই ভয়েস দেন, স্টার
তো নির্ভর করে তার যোগ্যতার পরে। কথা হচ্ছে কি যে আমি স্টার কিনা জানি না, আমি নিজে এখনও স্বীকার করি যে আমি শিল্পী হতে পারিনি। শিল্পী হওয়ার যোগ্যতা হয়তো আমারও এখনও হয়নি। শিল্পী হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু শিখতে হয়। যারা করছেন তারা করবেন, তারা এস্টাবলিশ হন, এটা আমি চাই। হ্যাঁ, আছেন এরকম অনেকেই কাজ করছেন, তারা আরও কাজ করবেন আশা করি সামনে। আমি কাউকে এভাবে আলাদা নাম করে ধরে বলতে চান না, নাম বলতে চাই না, আছে অনেকে ভালো কাজ করে, বেশ ধন্যবাদ। অনেকেই ভালো কাজ করে। প্রচুর কোরআনের, পুরো কোরআনের বাংলা তর্জমা আপনি একাধিকবার করেছেন। আমরা আজকের এই আসরে আপনাকে পেয়ে আনন্দিত। তো অন্তত দুটো ছোট ছোট অংশ একটু তর্জমা বাংলাটা শুনতে চাই। সূরা বাকারার শেষ 2 আয়াত নাকি 1 আয়াত শোনাতে চান? সূরা বাকারার খুব ফজিলতপূর্ণ একটা পংক্তি আছে, যেটা একেবারে শেষের আয়াত 2টা। এটার মধ্যে সাংঘাতিক ফজিলত। আমি প্রত্যেকে বলি যে আপনারা অন্তত শোয়ার আগে একবার করে পড়বেন আয়াতুল কুরসি এবং এটা খুব বরকতপূর্ণ একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রসুল থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। রসুল, তাহার প্রতিপালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছে এবং মুমিনগণ তাহাদের সকলে আল্লাহে, তার ফেরেশতাগণকে, তার কিতাবসমূহে এবং তার রসুলগণে ঈমান আনয়ন করিয়াছে। তাহারা বলে, আমরা তাহার রসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না। আর তাহারা বলে, আমরা শুনিয়াছি এবং পালন করিয়াছি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই নিকট। আল্লাহ কাহার উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সাধ্যাতীত। সে ভালো যাহা উপার্জন করে তার প্রতিফল তাহারই, এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই। হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মিত হই অথবা ভুল করি তবে তুমি আমাদিগকে পাকড়াও করিও না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করো, আমাদিগকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক, সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদিগকে জয়যুক্ত করো। আমিন। আমিন। কি চমৎকার, অনেক ধন্যবাদ। আরেকটা অংশ শুনতে চাই, কোন সূরা থেকে শোনাতে চান? আরেকটা অংশ শুনতে চাই, কোন সূরা থেকে শোনাতে চান? আপনি যেটা সূরা নিসা থেকে করেন, সূরা নিসা করতে পারেন, অথবা আয়াতুল কুরসিটা বের করতে পারেন। সূরা ইয়াসিনটা হচ্ছে এর 83টা আয়াত, 5টা রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন, শপথ জ্ঞানগর্ভ কোরআনের। তুমি অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত, তুমি সরল পথে প্রতিষ্ঠিত। কোরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে, যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদিগকে সতর্ক করা হয় নাই, যাহার ফলে উহারা গাফিল। উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে, সুতরাং উহারা ঈমান আনিবে না। আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি, ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে। আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদিগকে আবৃত করিয়াছি, ফলে উহারা দেখিতে পায় না। তুমি উহাদিগকে সতর্ক করো বা না করো, উহাদের পক্ষে উভয় সমান, উহারা ঈমান আনিবে না। তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সংবাদ দাও। আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায়। আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি। উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত, যখন তাহাদের নিকট আসিয়াছিল রসুলগণ।
যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম 2 জন রসূল, তখন উহারা তাহাদিগকে মিথ্যাবাদী বলিয়াছিল। অতঃপর আমি তাহাদিগকে শক্তিশালী করিয়াছিলাম 3য় একজন দ্বারা। তাহারা বলিয়াছিল, আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। উহারা বলিল, তোমরা আমাদের মতোই মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা কেবল মিথ্যাই বলিতেছ। তাহারা বলিল, আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। উহারা বলিল, আমরা তো তোমাদিগকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদিগকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করিব, এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি অবশ্যই আপতিত হইবে। তাহারা বলিল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে, ইহাকে এজন্যই যে আমরা তোমাদিগকে উপদেশ দিতেছি। বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল। সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা রসূলদের অনুসরণ করো তাহাদের, যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চাহে না এবং যাহারা সৎপথ প্রাপ্ত। মাশাআল্লাহ, কি চমৎকার। চটজলদি পর্বে আমরা উপনীত হয়েছি। এক শব্দ বা এক বাক্য আমি বললে সেটার বিপরীত আপনার যেটা মাথায় আসে বলবেন দয়া করে। জীবন। জীবন বহমান। মৃত্যু অনিবার্য। বিবাহ। বিবাহ কোনো সময় সুখকর, কোনো সময় অসুখকর, এটা আমার ব্যক্তিগত মত। দিল্লি কা লাড্ডু। প্রকৃতি। প্রকৃতি, ন্যাচারাল। এটা ছাড়া তো জীবন চলে না। প্রকৃতিতে আমাদেরকে অনেক কিছু শেখায়। বাংলাদেশের রাজনীতি, এটা কলুষিত রাজনীতি বলবো আমি। বই মানুষের প্রিয় জিনিস, ওটা ছেড়ে থাকা সম্ভব না। বন্ধু। হতাশার নায়িকার, যার প্রচুর টাকা আছে তারও হতাশা আছে, যার মোটেও নেই তারও হতাশা আছে। হতাশা সঙ্গী। অহংকার অবশ্যই ঘৃণ্য একটা জিনিস। ধৈর্য। সহ্য থাকলে মানুষ উপকৃত হয়, সহ্য থাকতে হবে। মনুষ্যত্ব যদি না থাকে মানুষ, সে তো মানুষই না। টাকার প্রয়োজন আছে, তাই বলে টাকাকে ধরে রাখলে চলবে না। টাকা তো আপনি যা আয় করবেন সেটা আপনার জন্য থাকবে না, সেটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, এটা সবার জন্য বরাদ্দ। প্রেমিকা নাকি স্ত্রী? স্ত্রী। ও আচ্ছা, প্রেমিকা না স্ত্রী? প্রেম ছাড়া তো স্ত্রী হয় না, কিন্তু সব স্ত্রী ভালো হয়ও না। বেশ। একদিনের জন্য যদি হুট করে আলাদিনের চেরাগে সে আপনাকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বানিয়ে দেয়, একটা বিষয় পরিবর্তন করবেন, সেটি কোনটা? আমি প্রথমে দেখবো যে রাস্তাঘাটে যেন যানজট না থাকে, সেটা আমাকে মুক্ত করার চেষ্টা করবো আগে। বেশ। ভয়েস ওভার আর্টিস্ট না হলে ইসমাত তোহা আর কি হতো? তাহলে আমাকে হয়তো অন্য কোনো চেষ্টা করতে হতো, হয়তো আমার গলা বেচার কাজ যদি না হতো আমি অন্য কোনো কাজ করতে পারতাম। আমি ড্রাইভিং করতাম, ভালো ড্রাইভিং জানি। তারপরে আমার মধ্যে আঁকাঝোঁকার কাজ করি, অনেক কিছু আমার যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। ইসমাত তোহার একটি বদ অভ্যাস যেটা মানুষ জানে না। বদ অভ্যাস আছে, হয়তো কোনো বদ অভ্যাস আমি এটা রেকর্ড করতে পারছি না, হয়তো সমালোচনা কারোর করি না, হয়তো এটা বদ অভ্যাস। বিষ, যেটা পান করলে মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। অভাব কার নাই? সবারই আছে। যার প্রচুর টাকা আছে তারও অভাব আছে, যার টাকা নেই তারও অভাব আছে। এমন কোনো কন্টেন্ট এখনো আছে যেটাতে কণ্ঠ দেওয়ার লোভ ভেতরে পুষে রাখেন? এমন কোন ধরনের? আমার জীবনে কণ্ঠের কাজে এমন কোনো নাই, আমি করিনি। আমার শুধু সঙ্গীতটা চর্চাটা করা হয়নি, যেটা আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ইচ্ছে করে সেটা বাদ দিয়েছি। যেহেতু চর্চা করেছেন, সেহেতু এক লাইন গান শুনে অনুষ্ঠানটা শেষ করা আমাদের উচিত হবে না আজকে? আমি অনুষ্ঠানের শুরুতেই ওই যে বলছিলাম যে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। আমি বলি যে তারে আমি চোখে দেখিনি, তার অনেক কণ্ঠ শুনেছি, কণ্ঠ শুনে তারে আমি অল্প অল্প রপ্ত করেছি। কি দারুণ, কি দারুণ। তার মানে ইসমাত তোহা যদি গানও করতো, আমার ধারণা এইটুক শুনে মনে হলো গান করলেও আপনার উচ্চতা অন্য জায়গায় যেত। তা হতো। আমি আপনাকে পরে এক সময় আমার গান শোনাবো।
আমার গান যে করা হয়নি তা না। তা আরেকটা আমরা শুনি দর্শকের জন্য, শুধু আমি একা কেন, আরেকটা যদি এখন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি সাধারণত আমাদের দেশের মাহমুদুর নবীকে খুব শ্রদ্ধা করতাম, উনি আমার খুব ক্লোজ ছিলেন, ওনার গানটা আমি গাইতাম অনেক সময়। আর ওদিকে হেমন্ত, মান্না দে, এরা দিকে এর বেশি না। গান আমি এখনও শুনি, তবে গানের চাইতে বেশি এখন ডকুমেন্টারিগুলো দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দেখি। পেশাগত প্রয়োজনে শেখার অনেক কিছু শেখার আছে। কালীগলার একটা গান শুনি আমরা, মাহমুদুর নবীরই আপনার প্রিয়। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। এর বেশি আমার গান গাওয়ার মতো মুড নেই, আছে বয়স হয়ে গেছে তো। অনেক কৃতজ্ঞতা, আমরা সত্যিই ধন্য। এবং বৈঠকের ইউটিউব এবং ফেসবুকে আমাদের শ্রোতা দর্শক যারা এই আয়োজন দেখছেন, আমার ধারণা যে কণ্ঠটি শুধু পেছনে বাজে, আজকে সামনেই মানুষটাকে আমরা নানাবিধভাবে জানলাম। তার তেলাওয়াত শুনলাম, তার আবৃত্তি শুনলাম, তার কথা শুনলাম, তার গান শুনলাম, তার পরিবার সম্পর্কে জানলাম, তার দর্শন জীবন বোধ সম্পর্কে জানলাম, শিল্পী হিসেবে তার অবস্থান, তার পেমেন্ট সম্পর্কে জানলাম। তার মানে নানাবিধভাবে আমরা ইসমাত তোহাকে আজ জেনেছি। শ্রোতা বন্ধুরাও সমৃদ্ধ হয়েছেন। ব্যক্তিগতভাবে আমিও যেহেতু একজন গলাবাজ মানুষ, অর্থাৎ গলা বিক্রি করে জীবনযাপন করি, অথবা আমার জন্য একটা স্মরণীয় সন্ধ্যা এটি যে ইসমাত তোহাকে আজ জেনেছি। এবং অনুষ্ঠানটি প্রচার হয়েছে আজ একটা বিশেষ দিনে, আজ বিজয়া দশমী। দশমীর শুভেচ্ছা রেখে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, ইসমাত তোহা আপনাকে আমাদের আয়োজনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে ইতি টানব। আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, যে জন্য আমি সত্যি ধন্য মনে করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা, আমি যে 4টা ওয়াদা করেছিলাম আপনারা মেনে চলবেন, দেখবেন আপনারাও ভালো থাকবেন, আলোকিত হবেন। বাবা মার প্রতি শ্রদ্ধা রাখবেন, তাদের দোয়া গায়ে লাগে, তাদের দোয়ার বরকত আছে, এটা মেনে চলবেন সবসময়। বাবা মাকে কষ্ট দেবেন না কখনো। অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আজকে ইতি টানছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী পর্বে এমনই অন্য আরেকজন আলোকিত মানুষ নিয়ে আমরা স্টুডিওতে হাজির হব। আবির প্রকাশনী নিবেদিত পেছনে নয় সামনে চলো এই অনুষ্ঠানে।